হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে একটা লিটমাস টেস্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের যারা মানবিকে ভর্তি হয়েছে তোমাদের কতজন ভূগোল নিয়েছো এটা হচ্ছে আজকে একটু বোঝা যাবে। কারণ ভূগোলটা হচ্ছে আসলে সব কলেজেই থাকে না। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নিতে পারো না। সো ওই জায়গা থেকে আজকে ক্লাসটাও কিন্তু ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে। তোমরা হচ্ছে যদি শিক্ষককে ভালোবাসো, যদি আমাকে পছন্দ করো, তাহলে হচ্ছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে একটু ফেসবুকে যে লাইভ হচ্ছে এটা একটু শেয়ার করে দিতে হবে। রুদ্র বলেছে আমি ভূগোল নিয়েছি, ইফতেকার বলেছে সে ভূগোল নিয়েছে, তারপরে হচ্ছে রাফিয়াতুল আছে আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে, তাই না? সৃজা স্মিতা সরকার আছে আমাদের সাথে। রাত্রি বলেছে সে ভূগোল নিয়েছে। নাহিদা বলেছে স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুহিন আমিও ভূগোল নিয়েছি। ওকে। জান্নাতুল ফেরদৌস সে ভূগোল নিয়েছে। হ্যাঁ, তোমরা যারা ভূগোল নিয়েছো তারাই তো ক্লাস করতে এসেছো, তাই না? তবে একটা একটা মিথ আছে যে ভূগোল নাকি অনেক কঠিন, ভূগোল বেশি মার্ক তোলা যায় না। খুব একদম ভুল একটা মিথ। সেই ভুল মিথ হচ্ছে তোমাদেরকে ভেঙে দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে হচ্ছে আমরা লাইভে আছি। ফেসবুকে খুবই অল্প কিছু মানুষ জয়েন করেছে। এবং তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যারা হচ্ছে আমাদের সাথে পেইড গ্রুপে আছো, তোমরা যারা হচ্ছে অ্যাপে ক্লাস করছো, এই তো ইউটিউবে হচ্ছে অনেকে কমেন্ট করতেছে স্যার ক্লাস শুরু করেন। হ্যাঁ, ক্লাস তো শুরু করবোই। এসামুল্লাহ বলেছে যে তার নাকি ভূগোল নেই কলেজে। যদি ভূগোল না থাকে তারপরেও আজকের ক্লাসটা করতে পারো, কারণ আজকে আমি বইয়ের বাইরে গিয়ে কিছু সুন্দর জিনিস শেখাবো তোমাদের, তোমাদের হয়তো ভালো লাগবে। সজীব বলেছে ভূগোলের নাম্বার তোলা অনেক সহজ। একদম ঠিক কথা বলেছো, কারণ ভূগোলে হচ্ছে ফুল মার্ক দিয়ে দেয় এবং 25 নম্বর হচ্ছে ব্যবহারিক আছে, সো এটাতে অনেক ভালো নম্বর ওঠে। না নিলে কি পড়তে হবে না ভাইয়া? না, না নিলে কেন পড়তে হবে? না নিলে তোমার তো পরীক্ষা হবে না। তবে হ্যাঁ, পড়তে হবে হচ্ছে তোমার অ্যাডমিশনের সময়ে। দেখবা যে ভূগোলের বিভিন্ন বিষয়, ধরো বাংলাদেশের নদ নদী নিয়ে পড়তে হবে, পাহাড় পর্বত নিয়ে পড়তে হবে, বিভিন্ন দেশের ভূমিরূপ নিয়ে পড়তে হবে। সো ওই জিনিসগুলা নিয়ে হচ্ছে একটু পড়া লাগবে, তখন ভূগোলের কিছু বিষয় কিন্তু পড়তেই হবে। নাহিদুল ইসলাম ফাহিম ফেসবুকে জয়েন করেছে, বলেছে আমি সায়েন্সের। কোনো সমস্যা নাই, যদি ইচ্ছা হয় ক্লাসটা করতে পারো। খুব একটা ঠক বানা, ভালোই লাগবে। শুভ বলেছে আপনি কেমি। কেমি মানে আপনি কেমন আছেন হয়তোবা। আবার মেসেজটা ডিলিটও করে দিয়েছে। জার্মিন জেটি শারমিন বলেছে আমি নিয়েছি ভাই, আপনার কথা শুনে আমি ভূগোল নিয়েছি এবং আমার সাবজেক্টটা অনেক ভালো লেগেছে। জোস। রাত্রি বলেছে এই কথাটা, আমার খুবই ভালো লাগলো। আমি হচ্ছে আমাকে বেশ কয়েকদিন যাবত তোমরা অনেকেই নক দিয়েছিলাম, হয়তো এখানে কেউ কেউ আছো যারা নক দিয়েছো। আমাদের পেইড স্টুডেন্ট, আবার হচ্ছে পেইডের বাইরের অন্যান্য স্টুডেন্টরাও হচ্ছে অনেকেই নক দিয়েছিল যে কি ধরনের সাবজেক্ট সে নিবে। আমি অসংখ্য স্টুডেন্টকে হচ্ছে বলে দিয়েছি যে কি ধরনের সাবজেক্টটা নেওয়া উচিত। তার কলেজে যে সাবজেক্টগুলো আছে, আমেনা বলছে ভাইয়া লাইভটা কোন গ্রুপে? গ্রুপ না, আমাদের শিখর ফেসবুক পেজে হচ্ছে। শিখর লিখে সার্চ দিলে একটা ফেসবুক পেজ পাবা, সেই পেজে হচ্ছে লাইভটা হচ্ছে। রাজীব সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। টিপু সুলতান বলেছে কিরে কি খবর? এই তো ভালো খবর। ওকে। যেটা বলতেছিলাম যে অনেকেই নক দিয়েছিল যে কি ধরনের সাবজেক্ট নিবা। আমি বলেছি কলেজে যে সাবজেক্টগুলো আছে আমাকে একটা লিস্ট দাও, আমি বলে দিই। তো অনেককেই বলে দিয়েছি। তো বলতে গিয়ে অনেকেই হচ্ছে বারবার বলতেছিল যে স্যার, অনেকে বলতেছে ভূগোল কঠিন, কেউ কেউ বলতেছে ইতিহাস কঠিন, তাহলে কি করব? ঠিক আছে ভাই, আমার ভূগোল নাই, তবে আপনার লাইভ ক্লাসে একটু জয়েন করছি। ইফতেখার বলেছে জোস জোস, আমার ক্লাস দেখলে হয়তো ভালোই লাগবে। তামান্না তাবাসসুম আছে, অনেকেই জোস, অনেকেই তাহলে ভূগোল নিয়েছে, আমার ভালো লাগতেছে। আমি নিজে হচ্ছে ভূগোল পড়েছি, 9-10ও পড়েছি, ইন্টারমিডিয়েটও পড়েছি, এবং পরবর্তীতে আমার নিজে রিসার্চ পারপাসে, মানে আমি যে ভিডিও বানাই এসব পারপাসে হচ্ছে আমাকে ভূগোলের বিষয়গুলো নিয়ে স্টাডি করতে হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ, তাদের ভৌগোলিক অবস্থান কতটা জরুরি, এবং এই ভৌগোলিক অবস্থানের সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক আছে কিনা, সেইটা নিয়েও অনেক স্টাডি করতে হয়। ধরো অনেকে হয়তো আমার ইউটিউবে, যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকে হয়তো ভিডিও দেখেও থাকতে পারো। তো ওই ভিডিওগুলো বানানোর সময়
ধরো কোনো একটা দেশের সাথে কোনো একটা দেশের ঝামেলা, বিশেষ করে ইউক্রেন আর রাশিয়ার যেই যুদ্ধটা, এইটার সাথে কিন্তু ভূগোলের একটা ব্যাপক কানেকশন আছে, ভৌগোলিক অবস্থানের একটা বিশাল কানেকশন আছে। আজকে তোমাদের সেই ব্যাপারটা ছোট্ট করে একটু বলবো, ঠিক আছে? মানে মূল পড়াশোনার পাশাপাশি এই ব্যাপারগুলো একটু বলবো। ওকে, তো যাই হোক, আমি লাস্ট আর একবার একটু বলি, তোমরা যারা যারা হচ্ছে অ্যাপে জয়েন করেছো, তোমরা যদি সত্যিই আমাকে পছন্দ করো বা আমাদের ভূগোল ক্লাসকে ভালোবাসো বা শিক্ষককে যদি ভালোবাসো, তাহলে বলবো যে যেহেতু আমরাই প্রথম মানবিকের প্রায় সবগুলো সাবজেক্ট নিয়ে হচ্ছে মানবিক স্টার্ট করেছি, এইটা আসলে অনেকেই জানে না এখন পর্যন্ত, তাদেরকে জানানোর চেষ্টা আমরা করতেছি। সো আমাদের পক্ষ হয়ে তোমরা যেহেতু এখন শিক্ষক পরিবারের অংশ, আমাদের পক্ষ হয়ে তোমরাও যদি এই হেল্পটা আমাদের একটু করো, যদি এই ভিডিওটা বা এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে একটু বেশি মানুষের কাছে একটু যাবে, ব্যাপারটা একটু মানুষ জানতে পারবে। এরপর কেউ আসলে আসবে না আসে নাই, বাট আমরা তো জানাইতে পারলাম অ্যাটলিস্ট, তাই না? অনেকেই হচ্ছে সত্যি কথা বলতে আমি অনেক মানুষকে দেখেছি, অনেক স্টুডেন্টকে দেখেছি, জাস্ট না জানার কারণে অনেক বড় বড় সুযোগ থেকে সে মানে হাতছাড়া করেছে। এরকম বহুত কিছু আমি দেখেছি, যে জাস্ট জানে না বলে সেই সুযোগটা সে নিতে পারে নাই। তো আমরা এখন সচেতন মানুষ হিসেবে তো এটা করতেই পারি, যে অ্যাটলিস্ট মানুষকে জানাইতে পারি যে ঠিক আছে, তোর আসবি কি আসবি না এটা তোর ব্যাপার, বাট তোর একটু জানায় রাখলাম আমার দিক থেকে, আমি ডান, রাইট? সায়েন্সের ক্লাস স্টার্ট হচ্ছে না কেন? কেন, আজকে থেকেই তো স্টার্ট হয়ে গেছে। আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। অর্থনীতি ক্লাস হবে না? হ্যাঁ, গতকাল তো অর্থনীতি ক্লাস শুরু হয়ে গেছে, গতকাল একটা ক্লাস হয়ে গেছে অর্থনীতির, ঠিক আছে? অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস আর মনোবিজ্ঞান নিয়েছি। এখন ভাবতেছি অর্থনীতি বাদ দিয়ে ভূগোল নেব, জেরিন ইসলাম বলেছে। এমনি তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেখানে তোমার মনোবিজ্ঞানটা কি খুব পছন্দ যে রাখতেই হবে? তুমি চাইলে মনোবিজ্ঞান বাদ দিয়ে ভূগোল নিতে পারো, এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা অপশন হবে, জেরিন যেটা বলেছো। মনোবিজ্ঞানের জায়গায় ভূগোল নিলে তোমার একটা বেস্ট কম্বো হয়ে যাবে। ঠিক আছে, আমি হচ্ছে ভাইয়া ফেসবুকে পাইতেছি না। ফেসবুকে কেন পাবা না? জাস্ট ফেসবুকে শিখো লিখে সার্চ দিলে হবে। মিস স্বর্ণা বলছে অর্থনীতি ক্লাসটা মিস করেছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার অ্যাপের ভিতরে আজকে যেখান থেকে ক্লাসটা জয়েন করেছো এখানে ডেট লেখা ছিল কিন্তু 17 তারিখ ভূগোল। তুমি সরি 15 তারিখ, আজকে কি 16 তারিখ? আজকে 16 তারিখ। তো ওই তারিখ ওয়াইজ তুমি হচ্ছে পেছনের তারিখে যাবা। গতকালকের তারিখে হয়েছে হচ্ছে ইতিহাস, তার আগের তারিখে 14 তারিখে হয়েছে অর্থনীতি। সো এখান থেকে একবার রেকর্ডেড আকারে ক্লাসটা তুমি পেয়ে যাবা, নো টেনশন। এই ক্লাস এই জন্যই তো, মানে তুমি যদি ক্লাস একটা মিস করে থাকো, তুমি চাইলে কিন্তু সেই ক্লাসটা আবার করতে পারবা, বুঝতে পারছো? এই যে আমি খেয়াল করে দেখলাম তোমরা আসলে শেয়ার খুব একটা দাও নাই, খুব বেশি মানুষ শেয়ার দাও নাই। সমস্যা নাই, শেয়ার দাও নাই, দিলে দিছো, না দিলে নাই, ঠিক আছে? বাট দিলে আমি অনেক বেশি খুশি হইতাম, এই আর কি, আর কিছু না। তো আমি এখন পড়ানো শুরু করে দিচ্ছি, এক্ষুনি শুরু করে দিচ্ছি। আমি নিজে একবার একটা শেয়ার দিয়ে রাখি, আমি নিজে হচ্ছে গ্রুপে শেয়ার করে দিলাম, তোমরা শেয়ার করলে অনেক বেশি খুশি হব, ঠিক আছে? তো ফেসবুকে যারা যারা জয়েন করেছো, রাত্রি বলেছো জয়েন করে শেয়ার করে দিয়েছি। রাত্রি হচ্ছে তার কলেজে যাকেই পায় তাকেই হচ্ছে শিশু সম্পর্কে বলে, জোস, তোমাকে একটা স্যালুট। অসাধারণ। ভালোবাসা চলমান, ফাতেমা লিখছে। ঠিক আছে স্যার, পৌরনীতি ক্লাস কবে? পৌরনীতি ক্লাস হচ্ছে আগামীকাল, আগামীকাল পৌরনীতি ক্লাস হবে ঠিক এই 9টার সময় হবে, বুঝতে পারছো? ওকে, আমি হচ্ছে এবার একটু পড়ানো শুরু করি, তারপরে মাঝখানে গিয়ে আমরা আরো কথাবার্তা বলবো, এবং পড়ানোর সময় একটু মনোযোগ রাখবা, কারণ অনেক বেশি ইন্টারেক্টিভ, অনেক কিছু জিজ্ঞেস করবো আমি তোমাদের, হ্যাঁ, তোমাদের উত্তর দেওয়া লাগবে। সো আমরা হচ্ছে একেবারে ফর্মাল, এটা কিন্তু একটা আমাদের পেইড ক্লাস, এটা আমাদের একটা পেইড ক্লাস, বাট প্রথম ক্লাসটা হচ্ছে আমরা ফ্রিতে সবাইকে করার সুযোগ করে দিচ্ছি, যাতে অনেকে একটু দেখতে পারে যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো আসলে কিভাবে হয়। মূলত ভূগোল ব্যাপারটা প্রথমে আমরা একটু বুঝবো, তাই না, যে ভূগোল জিনিসটা আসলে কি। তো এটা বুঝার পরে আমরা দেখতে পাবো যে ভূগোল আসলে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানব ভূগোল, ঠিক আছে? তো নরমালি তোমাদের ফার্স্ট পেপার যে বইটা আছে, ফার্স্ট পেপার বইয়ের ভিতরে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা হয়, ফার্স্ট পেপারের ভিতরে প্রাকৃতিক ভূগোলের সবকিছু আলোচনা করা হয়, আর সেকেন্ড পেপারের ভিতরে আমরা মানব ভূগোল নিয়ে আলোচনা করি। তো আজকে হচ্ছে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল, এবং আমরা এই ক্লাসের ভিতরে অধ্যায়টা শেষ করে দেব। খুবই সহজ একটা অধ্যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এত সহজ জিনিস তোমাদের পড়াই গেলে তোমরা হয়তো বা ভাববা যে এত সহজ, তাই আমি ভাবছি যে এই ক্লাসে তোমাদের কিছু এক্সট্রা মাসালা দেব, ঠিক আছে? এক্সট্রা মাসালা দেব,
যেটা জেনে তোমরা হয়তো একটু অবাকও হইতে পারো। এইচ এম ইমরান বলেছে আপনি এইচএসসি তে কি কি সাবজেক্ট নিছেন? আমি হচ্ছে এইচএসসি তে আমার কলেজে ইতিহাস সাবজেক্টটা ছিল না, যে কারণে আমাকে সাবজেক্ট নেওয়া লাগছে হচ্ছে অর্থনীতি, যেটা আমি সবসময় ভেবেছিলাম যে এটা আমি নেব। আমি তারপরে হচ্ছে পৌরনীতি নিয়েছিলাম, ভূগোল নিয়েছিলাম, ইতিহাস যেহেতু ছিল না ওই জায়গায় আমি কৃষি শিক্ষা নিয়েছি। এটা ছিল হচ্ছে আমার কলেজে সেরা সাবজেক্ট চয়েস, আমি এই চারটাই পড়েছি। সো যদি ইতিহাস থাকতো তাহলে আমি কৃষি শিক্ষার জায়গায় আমি ইতিহাস নিয়ে পড়তাম। ঠিক আছে, সো আজকে আমি আর সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছি না। দেখো আজকে আমরা জানবো কি কি। আজকে আমরা ভূগোল কি এটা বোঝার চেষ্টা করব, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা পরিসর এগুলো আলোচনা করব, প্রাকৃতিক ভূগোলের পরিমণ্ডল, এটার প্রক্রিয়া সমূহ, ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়া, প্রাকৃতিক ভূগোলের উপাদান এবং প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। সো বুঝতেই পারতেছো যে খুব একটা মানে কি বলবো ইন্টারেস্টিং কিছু এখানে নাই, তবে ইন্টারেস্টিং কিছু আছে হচ্ছে এখানে। একটু মনোযোগ দাও, তোমাকে একটু আগে আমি বলেছিলাম যে ভূগোল জিনিসটা এরকম। মিজানুর রহমান মিলন ফেসবুকে বলেছে ভাইয়া বিজ্ঞান বিভাগের ক্লাস কি হচ্ছে? হ্যাঁ, বিজ্ঞান বিভাগের ক্লাসও শুরু হয়ে গেছে। এই যে দেখো তোমাদের সাথে আজকে পড়ানোর জন্য আমি হচ্ছে একটা পৃথিবী হাতে করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, সো এটাও যদি সুযোগ পাই তোমাদের দেখাবো। তো শুরুতেই হচ্ছে একটু একটু মনোযোগ দাও। তোমরা যারা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের নাম শুনেছো কারা কারা একটু কমেন্ট করো। মানে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলতেছে এটা জানো কে কে? যে যেখানে আসো, ফেসবুক ইউটিউব যে যেখানে আসো সব জায়গা থেকে একটু কমেন্ট করে জানাও যে ইউক্রেন রাশিয়ার ভিতরে যে যুদ্ধ চলতেছে সেইটা সম্পর্কে তোমরা জানো কে কে? কই জানো না তোমরা? ফাহাদ হ্যাঁ জানে, এই তো সাদিয়া নিশাদ জানে, তারপরে তুহিন জানে, এশা জানে ফেসবুকে। ফাহাদ বলছে ভাইয়া পাইছি। হ্যাঁ তুমি মানে ফেসবুকে পাই গেছো। ফেসবুকে যারা আছো তারাও একটু কমেন্ট করো। হ্যাঁ ইউক্রেন ইউটিউবে যারা তারাও একটু কমেন্ট করো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সাথে তোমাদের আমি আজকে ভূগোলের কানেকশন দেখায় দেব। ঠিক আছে, এবং ভূগোলের কানেকশনটা বুঝলে তুমি বুঝবা যে ভূগোল কতটা ইন্টারেস্টিং হইতে পারে। এবং আমরা এই যে সামনের প্রায় 2 বছর এরকম চমৎকার জিনিসগুলো দেখবো। ফ্রি প্যালেস্টাইন হিসাম বলেছে, হ্যাঁ এই দেখো অনেকেই জানো, বাট কেন যুদ্ধটা হচ্ছে এই বিষয়টা তোমরা কে কে জানো? আমি যুদ্ধ সম্পর্কে শুনেছি, রাত্রি বলেছে। হ্যাঁ, যুদ্ধটা কেন হচ্ছে এইটা নিয়ে কার ভালো আইডিয়া আছে থাকলে একটু কমেন্টে ছোট্ট করে জানাইতে পারো। মানে বিস্তারিত জানাইতে হবে না, জাস্ট জানাও যে ইয়েস আমার এই আইডিয়াটা আছে, একটু বলে দাও। ওকে, আমি ম্যাপটা এরকম ভাবে রিরাইট কেন করলাম, জাস্ট হচ্ছে ক্লিয়ারলি যাতে দেখা যায় এই জন্য। ঠিক আছে, কারণ অনেক সময় সব কালার ক্লিয়ারলি আসলে দেখা যায় না। দেখো পৃথিবী পৃথিবী যেভাবে চলতেছে, হ্যাঁ পৃথিবী যেভাবে চলতেছে, পৃথিবীর যে এত এত রাজনীতি, এই পুরো ব্যাপারগুলোর সাথে কিন্তু ভূগোলের একটা ব্যাপক কানেকশন আছে। বুঝতে পারছো? এখানে একটা দেখতেছো যে এটা হচ্ছে নর্থ আমেরিকা, তাই না? আর এইখানে হচ্ছে ইউএসএ এর অবস্থান। ইউএসএ এই মুহূর্তে পৃথিবীতে দুইটা দেশের ভিতরে সবচেয়ে বেশি শত্রুতাপূর্ণ অবস্থান। একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে এই দিকের চায়না, তাই না? চায়না। মূলত ইউএসএ এত ভালো অবস্থানে কিভাবে গেল? তাদের বিভিন্ন পলিসি আছে, এই পলিসির সাথে তাদের যে ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশনটা, এই লোকেশনটা খুব বেশি তাদেরকে হেল্প করেছে। কারণটা হচ্ছে দেখো, তুমি যদি অনেক বেশি ধনী হইতে চাও, তুমি যদি অনেক বেশি টাকাওয়ালা হইতে চাও, অনেক বেশি ক্ষমতাবান হইতে চাও, তাহলে তোমার প্রচুর টাকা ইনকাম করতে হবে। কিছু একটা করার মাধ্যমে তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করার আলটিমেট উপায়টা কি? তোমাকে কোনো কিছু প্রডিউস করতে হয়, তাই না? কিছু উৎপাদন করতে হয় এবং সেটা বিক্রি করতে হয়। যদি তুমি একজন কৃষক হয়ে থাকো তাহলে তুমি তোমার কৃষি ক্ষেতে যত বেশি পণ্য উৎপাদন করতে পারবা, তুমি সেটা বিক্রি করলেই তুমি সেখান থেকে টাকা আয় করবা। এরকম ভাবে একটা দেশের কথা যদি তুমি চিন্তা করো, একটা দেশ, সেই দেশের আয়টা আসলে কিভাবে আসে? ওই দেশ যদি অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, সেটা বিভিন্ন পণ্য হইতে পারে, সেটা কৃষি পণ্য হইতে পারে, সেটা শিল্প পণ্য হইতে পারে, নানান কিছু, যেটা সে অন্য দেশের কাছে বিক্রি করবে। যদি সে প্রচুর পরিমাণে বিক্রি করতে পারে তাহলে সে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবে এবং সেই টাকার বলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে।
ঠিক আছে, এই জন্য যেই দেশ যত বেশি বাণিজ্য করার সুযোগ পাবে সেই দেশ তত বেশি পরিমাণে সমৃদ্ধ হবে। চাইলে নোট করতে পারো, আর এই পিপিটিটাও হচ্ছে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, সো এটাও একটা নোট আকারে থেকে যায়, নোট করতে পারো। তবে নোট করতে গিয়ে আমি তোমাদের সবসময় যেটা বলি যে নোট করতে গিয়ে যদি এমন হয় যে আমার কথা মিস করে ফেলতেছো, এটা করা যাবে না। আমার কথা শুনতে শুনতে তুমি যেটুকু নোট করতে পারবে ওইটুকুই নোট করো, ঠিক আছে? একটু মনোযোগিত কথা শোনো। তাহলে যেটা বললাম যে যখন তুমি বেশি পরিমাণে জিনিস রপ্তানি করতে পারবা তখন তুমি প্রচুর টাকা আয় করতে পারবা। তার মানে বিশ্বের যে সমস্ত দেশের অন্য দেশের সাথে বাণিজ্য করার পর্যাপ্ত সুযোগ আছে সেই দেশটাই অনেক বেশি ভালো করবে। এখন এই মুহূর্তে আমি যদি পৃথিবীর 3টা গুরুত্বপূর্ণ দেশের নাম বলি তাহলে 1 নম্বরে আসবে ইউএসএ, 2 নম্বরে আসবে হচ্ছে চায়না, 3 নম্বরে রাশিয়া, অথবা কেউ কেউ বলতে পারো 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না। কিন্তু এই 3টা দেশের ভেতরেও টাকা পয়সা আয়ের দিক থেকে শুরু করে পুরো পৃথিবীর উপরে প্রভাব, এইটার বিবেচনায় আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল বলবো ইউএসএ কে। এখন পর্যন্ত ইউএসএ সবচেয়ে বেশি পাওয়ারফুল। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে ইউএসএ এর ভৌগোলিক অবস্থান। বুঝতে পারছো? রাশিয়া অনেক বড় দেশ, একেবারে বলতে পারি যে কই এই যে এখান থেকে শুরু করে, হ্যাঁ, যে এই পর্যন্ত অনেক বড় একটা দেশ রাশিয়া। চীনও কিন্তু অনেক বড় দেশ, একেবারে এই যে এই এত বড় চীন, এবং উভয় দেশের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, তাই না? আর ইউএসএ হচ্ছে এই যে এখানে এইটুকু আর এখানে এইটুকু আছে। চীনের অবস্থান এবং ইউএস এর অবস্থান ভৌগোলিকভাবে প্রায় একই লাইনে, যে কারণে চীনেও প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হয়, ইউএসএ তেও প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হয়। বুঝতে পারছো? কথা হচ্ছে চীনেও প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, ইউএসএ তেও প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে। তার মানে দুইজনেই কিন্তু প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করতে সক্ষম। এখন তুমি প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করছো দুইজনই, আমি ধরে নিলাম সমান সমান। এইবার তুমি যত বেশি বিক্রি করার সুযোগ পাবা তত তোমার ইনকাম হবে। বিক্রি করার সুযোগটা সবচেয়ে বেশি কে পাচ্ছে? সবচেয়ে বেশি বাণিজ্য সম্পন্ন হয় হচ্ছে সমুদ্র পথে। খেয়াল করে দেখো, চীনের হচ্ছে একটা পাশে সমুদ্র, শুধু এই পাশটায় সমুদ্র, আর কোনো পাশে সমুদ্র নাই। তাই চীনের এই যে ভেতরের জায়গাগুলো থেকে, এই যে জায়গাগুলো চীন, এইখান থেকে পণ্যগুলো নিয়ে তাদের এই সমুদ্রের বন্দরে আসতে হয়, তারপর এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বাণিজ্য করতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ, এবং এই হ্যাসেলটা চীনের বাণিজ্যকে অনেক বেশি কমিয়ে দেয়, অনেক বেশি কমিয়ে দেয়। রাশিয়ার কথা চিন্তা করো, রাশিয়ার ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায়, এইটা অনেক বেশি ঠান্ডা একটা এরিয়া। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দুইটা পাশে কিন্তু খুবই ঠান্ডা থাকে। বলতে পারো যে উত্তর দক্ষিণ কেন ঠান্ডা থাকে, এবার একটু এখানে তাকাও। এইটা হচ্ছে পৃথিবী, সূর্যের আলো পড়তেছে এই সাইড থেকে এই মাঝামাঝি জায়গায়, আর এই মাঝামাঝি জায়গাটুকু এই জন্য অনেক বেশি গরম থাকে। গরম বলতে কোথাও বেশি গরম, কোথাও হালকা গরম, বাট অনেক বেশি ঠান্ডা থাকে না। সূর্যের আলো এইখানেও পৌঁছাইতে পারে না, এইখানেও পৌঁছাইতে পারে না, পৌঁছাইলেও খুবই অল্প করে পৌঁছায়। তাই পৃথিবীর দুই প্রান্তটা হচ্ছে কি, দুই প্রান্ত অনেক বেশি ঠান্ডা থাকে। আর রাশিয়া পড়ে গেছে পৃথিবীর উত্তর প্রান্তের দিকে, তাই রাশিয়ার এই অংশে জনগণ বা মানুষ বসবাস করতে পারে না। রাশিয়ার উত্তরে, এটা উত্তর মহাসাগর, এইটা সারা বছর বরফ হয়ে থাকে, ওই দিক দেশে বাণিজ্য করতে পারে না। রাশিয়ার বাণিজ্যের জন্য একমাত্র পথ কি? রাশিয়ার বাণিজ্যের একমাত্র পথ হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে ইউক্রেন, ইউক্রেনের ঠিক নিচে একটা সমুদ্র আছে, এইটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর। কি সাগর? কৃষ্ণ সাগর। আর এই কৃষ্ণ সাগরের পথ দিয়েই রাশিয়াকে বাণিজ্য করতে হয়। কৃষ্ণ সাগরের পথ বেয়ে তুরস্কের ইস্তাম্বুলের ভেতর দিয়ে এরা ভূমধ্য সাগরে প্রবেশ করে, এরপর এটা এইখান দিয়ে বের হয়ে তারা বাণিজ্য করে। তার মানে যদি তুরস্ক, ইউক্রেন এরা সবাই মিলে এই পথটাকে বন্ধ করে দেয় তাহলে রাশিয়া কিন্তু বাণিজ্য করতে পারবে না। তখন রাশিয়াকে একমাত্র বাণিজ্য করতে হবে এই প্রান্ত দিয়ে, যেই প্রান্ত দিয়ে এখান থেকে এইদিকে মালামাল নিয়ে গিয়ে বাণিজ্য করা অনেক কঠিন কাজ।
যেটা রাশিয়াকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু ইউএসএ এই পাশেও সমুদ্র, এই পাশেও সমুদ্র, এই ভিতরেও সমুদ্র, এই দিকেও সমুদ্র, ও চারদিক থেকে বাণিজ্য করতে পারে। তার মানে ভৌগোলিক অবস্থানের কারণে ইউএসএ কিন্তু একটা চমৎকার ফেভার পেয়ে গেছে, তাই না? এবার বোঝার চেষ্টা করো যে কেন ইউক্রেন আর রাশিয়ার ভিতরে যুদ্ধ লেগে গেল। কেন লেগে গেল? এই যে আমি একটু আগে বলেছিলাম যে এইখানে এই যে এটা হচ্ছে ইউক্রেন আর এগুলোই হচ্ছে রাশিয়া। বাণিজ্যের একমাত্র পথ কি? ইউক্রেনের ঠিক নিচে থাকা এই যে কৃষ্ণ সাগরটার উপর দিয়ে তাকে বাণিজ্য করতে হয়। এখন ইউএস এর সাথে এই রাশিয়ার কিন্তু একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক, তাই না? ইউএসএ চায় না যে রাশিয়া অনেক বেশি আগায় যাক, রাশিয়াকে নজরে রাখতে চায়, নজরে রাখতে চায়। আর এই নজরে রাখার কারণে ইউএসএ ইউক্রেনকে বলছে যে তুমি আমার সাথে একটা সামরিক জোট আছে, আমার এখানে যোগদান করো। সামরিক জোটের নাম কি? ন্যাটো। এটা কি জিনিস? এরা বলছে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ মিলে একটা জোট বানাবো। এই জোটের উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরকে সামরিকভাবে সহযোগিতা করব। ঠিক আছে? তোমাকে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে আমি সেখানে গিয়ে তোমার পক্ষে যুদ্ধ করব। এই সামরিক জোট ইউক্রেনকে বলছে তুমি এই জোটে চলে আসো। আর রাশিয়া দেখতেছে আমার ঠিক পাশে ইউক্রেন, ইউক্রেনের নিচেই হচ্ছে কৃষ্ণ সাগর, আর এই সাগর দিয়ে আমাকে বাণিজ্য করতে হয়। ইউক্রেন যদি এখন এই জোটে যুক্ত হয়ে যায় তাহলে তো ইউএসএ এবং অন্যান্যদের সবাই মিলে আমার উপরে চাপ প্রয়োগ করবে, তাহলে তো ঝামেলা করা যাবে না। তখন রাশিয়া বলছে না ইউক্রেন, তোমাকে কোনোভাবেই ওই জোটে যুক্ত হওয়া যাবে না। কারণ জোটে যুক্ত হয়ে গেলে কি হবে? রাশিয়ার এই বাণিজ্যের পথটা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তার মানে কি? রাশিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে ওরা এই পথের উপরে কিন্তু নির্ভরশীল। ভূগোল ভূগোল ভূগোল, সমুদ্র, বন্দর, ভূগোল, সবই ভূগোল। বুঝতে পারছো? এই পথটা সমস্যার মধ্যে পড়বে। এই জন্য রাশিয়া বলছে ইউক্রেনকে যে কোনোভাবেই তুমি ওই জোটের মধ্যে যাবা না। ইউক্রেন বলছে আমি যাবই। বলে যাবাই, তাইলে যে যুদ্ধ শুরু হয়ে গেল, অমনি আক্রমণ শুরু করে দিছে। কারণ কোনোভাবে রাশিয়া চায় না যে এই যে সমুদ্রটা কৃষ্ণ সাগর এইটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। এইটা নিয়েই এখানে যুদ্ধ শুরু, টানা যুদ্ধ চলতেছে। এর পাশাপাশি আরো বিভিন্ন ছোটখাটো অনেকগুলো কারণ আছে, কিন্তু মেইন কারণটা হচ্ছে এই বাণিজ্যের পথটা বন্ধ হয়ে যাবে, তখন রাশিয়া চরম একটা সংকটের মধ্যে পড়ে যাবে। তারপরে দেখো আরেকটা তোমাদের একটা জিনিস দেখাই। তোমরা জানো মিয়ানমারে কি চলতেছে? মিয়ানমারের ভিতরে কিন্তু গৃহযুদ্ধ চলতেছে। কেন চলতেছে? কারণ এই যে একটু আগে বলছিলাম যে চীনের আসলে বাণিজ্য করার পথ মাত্র এই একটাই, তাই না? মাত্র একটা পথ। তখন চীন চিন্তা করছিল যে আমি আরেকটা পথ বানাবো। কিভাবে? বলছে এই যে এই পাশে যে মিয়ানমার আছে, বলছে আমি মিয়ানমারের উপর দিয়ে বঙ্গোপসাগরে একটা রাস্তা বানায় দিব, এখান দিয়েও আমি বাণিজ্য করবো, আমার পথটা অনেকটু কমবে। তার মানে চীন যদি দুইটা বাণিজ্যের পথ পেয়ে যায় তাহলে চীন তো অনেক বেশি আগায় যাবে। যুক্তরাষ্ট্র বলছে চীনকে তো আগাইতে দেওয়া যাবে না, ওকে তো থামাইতে হবে। তাহলে কি করা যায়? তাহলে বলছে মিয়ানমারের ভিতরে ঝামেলা বাঁধাই দাও, যাতে করে মিয়ানমারের উপর দেশে রাস্তায় বানাইতে না পারে। মিয়ানমারে শুরু হয়ে গেল ঝামেলা, মিয়ানমারে গৃহযুদ্ধ চললো, নানান ধরনের ইত্যাদি ইত্যাদি কত কাহিনী। তার মানে বুঝতে পারতেছো যে ভূগোলটা বিশ্ব রাজনীতি বোঝার জন্য, বিশ্বের নানান ঘটনা বোঝার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো কেমন লাগলো বলতো যে আমি ভূগোলের প্রেক্ষাপট থেকে ওয়ার্ল্ড পলিটিক্স ব্যাখ্যা করলাম? কেমন লাগছে? আমি কিন্তু সারা বছর ভূগোলের যেটাই যখন পড়াবো না কেন আমি কিন্তু এইভাবে ওয়ার্ল্ড পলিটিক্সকে কানেক্ট করে পড়াবো, কারণ আমার ভালো লাগে দুইটা জিনিস। কেমন লাগছে বলতো? যারা যারা বুঝতেছে, এই যে আমিন বলছে স্যার ভূগোল মানে অসাধারণ, আর আপনার ক্লাস পেয়ে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মারুফ বলছে সেরা সেরা জোস, তুহিন বলছে আলহামদুলিল্লাহ, সুবি বলছে জোস, সুমাইয়া বলছে দারুন। ফেসবুক ইউটিউবে যারা আছে তারাও একটু কমেন্ট করো। প্রভা বলেছে ভালো লাগছে, ফেসবুকে কমেন্টগুলো দেখতে চাই। সাদিকা বলছে মাথার উপর দিয়ে যায় ভাইয়া, মাথার উপর দিয়ে যাবে না প্রথম দিন হয়তোবা, বাট যখন আমি হচ্ছে একেবারে ভিতর থেকে সবই পড়াই শেষ করব তখন দেখবা পানির মতো লাগতেছে। এই যে সবাই বলতেছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, জোস জোস। রাকিব আকন্দ ফেসবুকে জানিয়েছে তার অনেক ভালো লেগেছে। সায়েদা ঐশী বলেছে ভালো লেগেছে, অনেক ভালো। ওকে, তাহলে আমি আরেকটা জিনিস বুঝাই হচ্ছে মূল ক্লাসের মধ্যে চলে যাব, ঠিক আছে? এটা তাহলে আমি ওয়ার্ল্ড পলিটিক্সটা বুঝাই ফেললাম।
এবার তুমি আমাদের বাংলাদেশের দিকে তাকাও যে বাংলাদেশের ভৌগোলিক ব্যাপারটা বা বাংলাদেশ সম্পর্কে। ভাইয়া আপনি তো এফবি চেক দেন না? না এফবি চেক দিচ্ছি, যে তোমার কমেন্ট দেখলাম তো ফাহাদ। তোমার কমেন্ট কিন্তু আমি দেখছি। রাত্রি বলেছে অনেক ভালো লেগেছে আপনার ক্লাস, মানে সেরা। থ্যাংক ইউ সো মাচ। এই যে সেরা ক্লাসগুলো মানুষকে জানাইতে হবে। হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করো, বন্ধুদেরকে একটু শেয়ার করে জানাও যে দেখ কি হইতেছে এখানে, মারাত্মক ক্লাস হইতেছে। সাদিয়া নিশাদ বলছে ফিউচার অনেক ভালো করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে, জাস্ট থাকো তোমরা, ঠিক আছে? অনেক বেশি ভালো হবে। কারণ আমি বললাম তো, আমি আমার নিজের জন্য এগুলো নিয়ে সারা বছর স্টাডি করি। সারা বছর আমি এগুলো নিয়ে স্টাডি করি। আমি না বলছি কিছুই বুঝি না, একটু কষ্ট হচ্ছে হয়তোবা তোমার এই লাইনে খুব একটা আগ্রহ নাই, তাই তোমার কিছু কানেক্ট করতে একটু কষ্ট হচ্ছে। তুমি জাস্ট একটু কয়েকটা দিন একটু মনোযোগ দাও, তুমি দেখবা যে হয়ে গেছে। রাজীব দার বলছে জ্বর হয়েছে, আশা করি তোমার জ্বর দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সাদিক ইসলাম বলছে আপনি মানে সেরা। ওকে, এবার আমি হচ্ছে জাস্ট বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা নিয়ে তোমাদের কয়েকটা কথা বলে তারপরে হচ্ছে আমি আমাদের মূল বইয়ের যেই ব্যাপার স্যাপার সেখানে চলে যাব। বাংলাদেশের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাতে, ঠিক আছে? এখন এই জায়গাতে মানে কি, আমি পৃথিবীর গ্লোবটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, পৃথিবীটা দেখাই। পৃথিবীটা হচ্ছে এইভাবে ঘুরে, একদম বেসিক বোঝার চেষ্টা করো। হিসাম উদ্দিন বলছে আমি শুধু আপনার জন্য ভূগোল নিয়েছি, আপনি ভালো পড়ান। থ্যাংক ইউ সো মাচ। কিছুদিন পরে বুঝবা যে কত সুন্দর। তিশামণি তোমার একটু চেষ্টা করতে হবে, হয়তো বা প্রথম দিন বা একটু মনোযোগ তুমি কম দিয়েছিলা, বাট বেশিরভাগ কিন্তু বলছে খুব ভালো লাগছে। জানাতুল ফেরদৌস বলছে ফার্স্ট ক্লাস, তার খুব ভালো লাগতেছে। এখানে একটু তাকাও, আগেরটা যদি কেউ না, আগেরটা যেহেতু পুরোপুরি পলিটিক্স ছিল, ওটা যদি তুমি না বুঝে থাকো সমস্যা নাই। এখন যেটা বুঝাবো এইখানে একটু মনোযোগ দাও, এইটা আমাদের আজীবন কাজে লাগবে, আমাদের আজীবন কাজে লাগবে, ঠিক আছে? অর্থনীতি, পরিণতি, ইতিহাস, অপশনাল নিয়েছি মনোবিজ্ঞান। তুমি তো ভূগোল নেওই নাই জেরিন, তুমি চাইলে মনোবিজ্ঞানের জায়গায় ভূগোল নিয়ে ফেলতে পারো যদি ভূগোল থাকে, আর যদি না থাকে তাহলে এই চারটা সাবজেক্ট কিন্তু খারাপ না। এবার এই জায়গায় মনোযোগ দাও, যারা যারা হচ্ছে আগেরটা একটু কম বুঝছিলা, আগেরটা টোটালি পলিটিক্স ছিল, সেটা আসলে এত অল্প সময় বোঝানো যায় না, বাট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। মাহিয়া বলছে যারা অ্যাপে ভর্তি হচ্ছে শুধু তাদের জন্য না ক্লাসটা? হ্যাঁ, যারা অ্যাপে ভর্তি হচ্ছে তাদের জন্যই ক্লাসটা, বাট আমরা প্রথম ক্লাস হিসেবে ক্লাসটা সবার জন্য ফ্রি করে দিছি। এরপরের ক্লাসগুলাই হচ্ছে শুধু অ্যাপের মানুষজন পাবে, কারণ প্রথম ক্লাসটা একটু ফ্রি করে দিছি যাতে সবাই একটু দেখতে পারে যে আমরা কি পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি। একটু বোঝার চেষ্টা করো পৃথিবীটা কিভাবে ঘুরে এবং আমরা আসলে এখানে কিভাবে কাজ করতেছি। আমার মাথাটাকে সূর্য কল্পনা করো, মনে করো আমার মাথাটা হচ্ছে সূর্য, আমার কপালটা হচ্ছে সূর্য, এখান থেকে আলো পৃথিবীতে পড়তেছে, বুঝো কিন্তু, আর পৃথিবী এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? শুধু এইভাবে ঘুরতেছে না, সাথে সাথে আবার এইভাবেও ঘুরতেছে, ঠিক আছে? মানে দুইটা একসাথে হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো পৃথিবী যদি এরকম থাকে, আমার মাথা থেকে যদি সূর্যের আলো যায়, তাহলে সূর্যের আলো কোথায় পড়বে? পৃথিবীর মাঝ বরাবর পড়বে। তার মানে পৃথিবীর এই মাঝখানের জায়গাটুকু হচ্ছে সূর্যের আলো সারা বছর পায়। পৃথিবীর মাঝখানের জায়গাটা কি হয়? সূর্যের আলো সারা বছর পায়। মাঝখানের জায়গাটা কোনটা? তোমাদের আমি দেখাই মাঝখানের জায়গাটা আসলে কোনটা। পৃথিবীর এই মাঝ বরাবরটাই এটা হচ্ছে পৃথিবীর মাঝখানের একদম দাগ। এই লাইন বরাবর হচ্ছে সূর্য সারা বছর আলো দেয়, বুঝতে পারছো? তার মানে এই যে মাঝখানের জায়গাটা, এখন বাংলাদেশের অবস্থান কোথায় খেয়াল করো, এই মাঝখানের রেখা থেকে কিন্তু মোটামুটি একটু উপরে, এই যে এই জায়গায় হচ্ছে বাংলাদেশের অবস্থান। কথা হচ্ছে তাহলে বাংলাদেশের উপরে সূর্যের আলো কিভাবে আসে? আমাদের মাথার উপর সূর্য আসে, কেমনে আসে বোঝার চেষ্টা করো। এখানে আরেকটা রেখা আমি আঁকছি এবং নিচে আমি আরেকটা রেখা আঁকবো, আরেকটা রেখা আঁকলাম, এই তিনটা রেখা আঁকছি। মানে পৃথিবীর এই যে মাঝখানের জায়গাটুকু, সেটা আমি গ্লোবের ভিতরে দেখাইলে এরকম হবে। এই যে মাঝখানের এই জায়গাটুকু, একটা চমৎকার ঘটনা ঘটে, পৃথিবী যখন সূর্যের চারপাশে এইভাবে ঘুরে তখন কি হয় জানো? পৃথিবী কিন্তু এক জায়গায় স্থির থাকে না এবং ঠিক একই পজিশনে থেকে এইভাবে ঘুরে না। পৃথিবী যখন সূর্যের চারপাশে এইভাবে ঘুরতে থাকে তখন কি হয় জানো? তখন পৃথিবী একসময় এরকম নিচে নেমে যায়, ঘুরতে ঘুরতে আবার একটু এরকম উপরে উঠে যায়। সূর্য কিন্তু এই জায়গাতেই আছে,
এই জায়গায় একটু মনোযোগ দাও, সবাইরে বলতেছে এই জায়গায় মনোযোগ দাও, নাহলে বুঝবা না কিন্তু। এটা আমাদের সারা বছর ভূগোল পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। তুমি খেয়াল করে দেখো, যদি পৃথিবী এই জায়গায় থাকে তাহলে সূর্যের আলো ঠিক পৃথিবীর মাঝখানে পড়তেছে। বছরের একটা সময় কি হয়, পৃথিবী একটু এরকম নিচে নেমে যায়। যখন নিচে নেমে তখন সূর্যের আলো কোথায় পড়ে দেখো তো, এই উপরে পড়তেছে। কিন্তু উপরের যেই রেখাটা তখন সূর্যের আলোটা পড়ে, ওইটা হচ্ছে এই রেখাটা, মানে ঠিক বাংলাদেশের উপরে তখন আলো পড়ে। আবার যখন পৃথিবীটা একটু একটু উপরে উঠে যায়, তখন সূর্যের আলো পড়ে নিচের রেখাতে, এইখানে। এর মানে কি বুঝাইলাম, যে বাংলাদেশ একটা সময় সূর্যের ডিরেক্ট নিচে চলে আসে। মানে এই যে যখন পৃথিবী যখন এরকম নিচে চলে আসে, তখন সূর্যের আলোটা বাংলাদেশের উপরে পড়ে। আবার পৃথিবী যখন ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়, তখন সূর্যের আলো অস্ট্রেলিয়ার উপরে পড়ে। আর যখন পৃথিবী এরকম উপরে অবস্থানে থাকে, তার মানে আমরা থাকি সূর্য থেকে দূরে, তখন কিন্তু আমাদের এখানে শীতকাল হয়। আবার যখন পৃথিবী এরকম নিচের অবস্থানে যায়, তখন সূর্যের আলো বাংলাদেশের উপরে পড়ে, তখন বাংলাদেশে হয় গরমকাল। বুঝতে পারছো? এইটা কারণে এই যে পৃথিবী এইভাবে ঘুরতেছে, এই যে সূর্যের আলো পড়তেছে, এই ফ্যাক্টের কারণে এখানে একটা বাতাস উৎপন্ন হয়। ঠিক আছে? এই বাতাসটা জাস্ট এইটুকু বুঝো, আর গভীরে বুঝতে হবে না, তুমি শুধু এটা বুঝো যে বাতাস উৎপন্ন হয়। এই বাতাসের ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের একটা ফুল ক্লাস আছে, একটা অধ্যায় আছে। এই বাতাসটা এই মাঝখান থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই বাতাসটার নাম হচ্ছে মৌসুমী বাতাস। কোন দিকে প্রবাহিত হয়? উত্তর দিকে প্রবাহিত হয়। 6 মাস এই বাতাসটা উত্তর দিকে যায়, আবার পরের 6 মাস এই বাতাসটা দক্ষিণ দিকে আসে। এবার এই ম্যাপে খেয়াল করো, বাংলাদেশ কোথায়? বাংলাদেশ হচ্ছে ঠিক এই জায়গাতে বাংলাদেশ। ঠিক আছে? এই জায়গাতে হচ্ছে বাংলাদেশ, এই জায়গাতে বাংলাদেশ। একটু আগে কি দেখাইলাম, যে একটা বাতাস সমুদ্রের উপর দিয়ে বাংলাদেশের দিকে যায়। জাস্ট এটুকু বুঝো, বাতাসটা কেন আসলো এটা আমি পুরো বুঝাবো। তুমি শুধু এইটুকু মনে রাখো যে পৃথিবীর ঘোরাঘুরির উপর ভিত্তি করে একটা বাতাস সমুদ্রের উপর থেকে বাংলাদেশের দিকে আসে। তার মানে সমুদ্র বাংলাদেশের কোন দিকে? দক্ষিণ দিকে। তুমি খেয়াল করে দেখো, গরমকালে কিন্তু আমাদের এখানে দক্ষিণ দিক থেকে বাতাস আসে। মিলাতে পারতেছো? গরমকালে কোত্থেকে বাতাস আসে? দক্ষিণ দিক থেকে কিন্তু বাতাস আসে। সো এই যে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসতেছে, আমাদের দক্ষিণে কি আছে? দক্ষিণে আমাদের সমুদ্র আছে। তাই এই সমুদ্রের উপর দিয়ে যখন বাতাসটা আসে, ওই বাতাসের ভিতরে জলীয় বাষ্প থাকে। কি থাকে? জলীয় বাষ্প। এবার খেয়াল করে দেখো, বাংলাদেশের ঠিক উত্তরে কি আছে? এই যেগুলো কিন্তু সব পাহাড়ি অঞ্চল, সব পাহাড়ি অঞ্চল এগুলা। এই যে আমাদের ঠিক উত্তরে যে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল, এই যে আসামের পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। এই বাতাসটা গিয়ে এই পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের উপর বৃষ্টিপাত ঘটায়। যদি এই ঘটনা না ঘটতো, তার মানে আমাদের বাংলাদেশ পৃথিবীর যেই জায়গাতে অবস্থিত, এই জায়গাতে অবস্থানের কারণে যদি আমাদের উত্তরে এরকম পাহাড়ি অঞ্চল না থাকতো, তাহলে ঘটনা কি ঘটতো একটু দেখাই তোমাদের। দেখো, বাংলাদেশের লাইনে এটা কি দেশ? সৌদি আরব, মিশর। এই পুরো জায়গাটা কিন্তু মরুভূমি। খেয়াল আছে? এই পুরো জায়গাটা কি মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল। এটা কিন্তু বাংলাদেশের লাইনেই অবস্থিত। তাহলে একই লাইনে থেকে এই জায়গাগুলো মরুভূমি হয়ে গেছে, আর বাংলাদেশ কেন সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, বাংলাদেশ কেন মরুভূমি হইল না? প্রশ্ন জাগতে পারে না? বাংলাদেশ কেন মরুভূমি হইল না? কারণ একটাই, যে বাংলাদেশে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত কেন হয়? কেন বৃষ্টিপাত এই দেশগুলোতে হয় না? ওই যে বলছি, দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসে, এই বাতাসটা এইখান দিয়েও যায়, ওদের উপরেও কিন্তু যায়, আমাদের উপরেও যায়। বাট আমাদের উপরে গিয়ে এই বাতাসটা বৃষ্টি ঘটাইতে পারে, ওদের উপরে গিয়ে কেন এখানে বৃষ্টি ঘটাইতে পারে না? কারণ ওদের উত্তরে কোনো পাহাড়ি অঞ্চল নাই, আমাদের উত্তরে পাহাড়ি অঞ্চল আছে। পাহাড়ি অঞ্চল থাকার কারণে এই বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশে বৃষ্টি হয়। পাহাড়ি অঞ্চল থাকার কারণে পাহাড় থেকে মেঘ আটকে যায়, সেখান থেকে পানি বেয়ে বেয়ে নদীর সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু এই দিকে উত্তরে কোনো পাহাড় না থাকায়, সৌদি আরবের উত্তরে পাহাড় নাই, মিশরের উত্তরে পাহাড় নাই, তাই এই বাতাসটা সোজা চলে যায় এইদিকে, সোজা চলে যায় এইদিকে। এই বাতাসটার এই দেশগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে না, ফলে এই দেশগুলো হয়ে গেছে মরুভূমি।
আর একই লাইনে থাকার পরেও আমাদের উত্তরে পাহাড় পর্বত থাকার কারণে আমাদের এখানে বৃষ্টি হয়। আর বৃষ্টি হয় মানেই কি? বৃষ্টি হয় মানেই হচ্ছে এখানে কৃষি কাজ করা যায়, এখানে নদীর সৃষ্টি হয়েছে। তামিম বলছে ভাইয়া ভূগোল নাই, সাইকোলজি ফিক্স, আমার অ্যাডমিশনে কোনো প্রবলেম না। কোনো প্রবলেমই হবে না, কোনো প্রবলেম হবে না। তুমি অবশ্যই অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবা। তুমি জাস্ট আগের থেকেই সাধারণ জ্ঞানের ব্যাপারগুলোতে একটু টুকটাক নজর রাখবা, কোনো সমস্যাই হবে না। তামিম কোনো সমস্যা হবে না, টেনশনে কিচ্ছু নেই। সবারই তো ভূগোল থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে ফাইজা বলছে শৈলুৎক্ষেপ, হ্যাঁ এই যে পাহাড়ে বাধা পেয়ে আমাদের এখানে বৃষ্টি হইলো, পাহাড় থেকে নদী নেমে আসলো। অর্থনীতি, পরিণতি, ভূগোল, কৃষি, জোস। আমি তো এই চারটায় পড়ছি মিরাজ। এই যে এবার একটু বুঝতে পারছে আমেনা। আমি বলছি ভূগোল একদম সহজ, জাস্ট মনোযোগটা দেয়া লাগবে, ঠিক আছে? এই যে বুঝে ফেলছো কিন্তু। তার মানে দেখো আমাদের ভৌগোলিক অবস্থানটার কারণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে নদী সৃষ্টি হয়েছে, খাল বিল কত কিছু সৃষ্টি হয়েছে, আমরা কৃষি কাজ করতে পারতেছি, নদী দিয়ে আমরা মালামাল পরিবহন করতে পারতেছি, তাই তো? অপূর্ব প্রশ্ন করছে মূল মধ্যরেখা কাকে বলে। দেখো আমি এগুলো আজকে পড়াচ্ছি না, এগুলো পড়াইতে গেলে অনেকে বুঝেও সারবা না, যখন ক্লাস আসবে তখন পড়াবো। মূল মধ্যরেখা হচ্ছে, তোমার জন্য জাস্ট বলি, এই উপর থেকে নিচের দিকে যে রেখাগুলো আসে, যেগুলোকে মূলত দ্রাঘিমা রেখা বলা হয়, ওই দ্রাঘিমা রেখার ভেতরে যেটা 0 ডিগ্রি, ওটাকে বলা হয় মূল মধ্যরেখা। সুমনা ইসলাম বলছে আমার কমেন্ট দেখেন না। কে বলছে দেখি না? যে দেখে ফেললাম। ঠিক আছে, তার মানে ভূগোলের মূল মজাটা তোমাদের আমি এখন দেখানোর চেষ্টা করলাম, যে আসলে ভূগোলটা কত মজা। এবং প্রত্যেকটা দেশের, অনেকে বলতেছে মূল ক্লাস শুরু করেন, যারা তোমরা ভূগোল নিয়েছো, আজকে যে কনসেপ্টটা বুঝাইলাম, এই কনসেপ্ট বুঝার কারণে তোমাদের আগামী 2 বছরের ভূগোল অনেক সহজ হয়ে গেল। ঠিক আছে, সো এটাও হচ্ছে মূল ক্লাসের অংশ, এটাও মূল ক্লাসের অংশ। একদম হুটহাট মানে বাড়তি জিনিস তো আর পড়াবো না, তাই না? তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থানগত একটা সুবিধা। আবার অবস্থানের কারণে বাংলাদেশ একদিকে সমুদ্র পাইছে, এটাও একটা সুবিধা আমাদের, এখান দিয়ে আমরা বিজনেস করতে পারি। তো যাই হোক, এবার আমরা দেখি যে ভূগোল জিনিসটা আসলে কি। এবার একটু সবাই কমেন্ট করে দেখো তো, যে আমি এখন যে এই জিনিসটা বুঝাইলাম, পূর্ব পাশে নাকি পশ্চিম পাশে? তানজিমুল ইসলাম, পূর্ব পশ্চিম বুঝি নাই, কোন পূর্ব পশ্চিম বলছো আমি তা বুঝতেছি না। এবার একটু জানাও যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ৭৯ বলছে নিচেরটা মকরক্রান্তি। হ্যাঁ নিচেরটা মকরক্রান্তি, হ্যাঁ নিচের গুলো বাতাস পায়, ওই যে এদিকে বাতাস যায়, ওইখানেও বৃষ্টিপাত হয়, বাট নিচের দিকে তো এত দেশই নাই। ওইখানেও বৃষ্টিপাত হয়, ওইখানেও হচ্ছে যেখানে যেখানে পাহাড় আছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। আমেরা বলছে মূল ক্লাস 25। মূল ক্লাস তো শুরু হয়ে গেছে রে পাগলা, আজকে তো আমি এই যে প্রথম অধ্যায় পড়াচ্ছি, ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি। গতকাল ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ানো হয়েছে, তার আগের দিন অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ানো হয়েছে। সো মূল ক্লাস শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এবার এখানে মনোযোগ দাও। আমরা দেখবো ভূগোল আসলে কি জিনিস, ভূগোল কাকে বলে। মূলত এই মহাবিশ্বে, মহাবিশ্ব বলতে আমি বলতে পারি বিশ্বজগৎ। কারণটা হচ্ছে আমরা নরমালি বোঝার চেষ্টা করি, এবার মূল ক্লাস শুরু। সূর্য, সূর্যের চারপাশে যে বিভিন্ন গ্রহ, তাই না, এইটাকে আমরা বলতেছি হচ্ছে সৌরজগৎ, রাইট? কি বলতেছি? এটাকে সৌরজগৎ বলতেছি। এই বিশাল মহাবিশ্বে কি একটা মাত্র সৌরজগৎ? যেহেতু এই নক্ষত্রটার নাম, এটা একটা নক্ষত্র, এটার নাম হচ্ছে সূর্য। দেখো খুব সহজ ভাষায় বলি, মহাবিশ্বে যেসব জ্যোতিষ্কের আলো আছে, তাদের নক্ষত্র বলে। প্রশ্ন করতে পারো জ্যোতিষ্ক কি জিনিস? জ্যোতিষ্ক হচ্ছে এই মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত জিনিসপাতি আছে, বস্তু আছে, এগুলোকে জ্যোতিষ্ক বলে। এগুলোর ভিতরে যাদের আলো আছে তাদেরকে বলা হয় নক্ষত্র, ঠিক আছে? আর একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। সেই নক্ষত্রকে কেন্দ্র করে যারা যারা ঘুরে, তাদের সবাইকে নিয়ে বলা হয় সৌরজগৎ। এরকম অন্য নক্ষত্র, রাতের আকাশে তাকাইলে আমরা যত তারা দেখতে পাই, এরা প্রত্যেকেই কিন্তু একটা সূর্যের মতো এক একটা, বাট এগুলো অনেক বেশি দূরে, তাই আমাদের কাছে ছোট মনে হয়।
প্রত্যেকেই কিন্তু এক একটা সূর্যের মতো, সূর্যের চাইতে বড় বড় আছে। এরকম প্রত্যেকটা নক্ষত্রেরই কিন্তু কি আছে, অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে, অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে। সো এই গ্রহ উপগ্রহগুলো নিয়ে এক একটা এরকম জগৎ গঠিত হয়। এরকম অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগৎ। এই অসংখ্য জগৎগুলোর ভিতরে একটা জগৎ হচ্ছে আমাদের সৌরজগৎ। আর সেই সৌরজগতের ভিতরে চারপাশে প্রায় 8টার মতো গ্রহ আছে। এই 8টা গ্রহের ভিতরে একটা গ্রহের নাম হচ্ছে আমাদের পৃথিবী। আর এই পৃথিবীতেই হচ্ছে সূর্য থেকে ওই পরিমাণ তাপ আসে, আলো আসে, যেটার কারণে এখানে জীব বসবাস করতে পারে, এখানে জীব গাছপালা জন্মায়। ঠিক আছে? আর এই পৃথিবী সম্পর্কিত যত আলোচনা, ওটাই ভূগোল। একদম সহজ ভাষায়, যে পৃথিবী একমাত্র আদর্শ গ্রহ যেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ রয়েছে। তার মানে অন্যান্য গ্রহের ভিতরে কেন নাই, কেন পৃথিবীতেই জীবন ধারণের সুযোগটা আছে, এই পৃথিবীতে আর কি কি আছে, এই পৃথিবীতে কি কি ঘটনা ঘটে, কিভাবে পৃথিবীর তারা কি সূর্যের উপরে থাকে। দেখো এখানে উপর নিচের ব্যাপার বলতে কিছু না, এগুলা চারদিকে ছড়ায় ছিটে আছে। তুমি একটু বোঝার চেষ্টা করো, পৃথিবী যেহেতু গোল এবং এটা এইভাবে ঘুরে, এখানে উপর নিচে বলতে কিছু আছে। আমরা তো মাঝে মাঝে ঘুরতে ঘুরতে এরকম নিচেও চলে যেতে পারি, তখন আমি তো এদিকে, আমি উপরে তাকালে তখন কি এই অংশ জিনিসগুলো দেখতে পাবো, নিচের জিনিসগুলো দেখতে পাবো। এখানে থেকে উপরে তাকাইলে আমরা এটা দেখতে পাবো, এখান থেকে উপরে তাকালে এই পাশ দেখতে পাবো। সো এটা উপর নিচ বলতে কিছু নাই, ছড়ায় ছিটে আছে, ছড়ায় ছিটে আছে। যেটা বলতেছিলাম যে এই পৃথিবীর পাহাড়গুলো কেমনে তৈরি হয়েছে, সমুদ্র কেমনে তৈরি হয়েছে, সমুদ্রের স্রোত কেমনে প্রবাহিত হয়, বাতাস কিভাবে প্রবাহিত হয়, বাতাসের মধ্যে কি কি আছে, কি কি জীব বাস করে, সেই জীবগুলো কোথায়। নিশাত বলছে আকাশ কোথায়, আকাশ নাই। আকাশ হচ্ছে আমাদের জাস্ট দৃষ্টি সীমা, যেখানে মেঘ টেক জমে থাকে কিছু একটা বায়ুমণ্ডলের ভিতরে। এটা হচ্ছে মহাশূন্য, বুঝতে পারছো? এটা হচ্ছে মহাশূন্য, চারপাশে ফাঁকা। সেখানে আকাশের কনসেপ্টটা হচ্ছে জাস্ট একটা লেভেলে গিয়ে ওখানে অনেকগুলো মেঘ জমে আছে, মেঘের ওই জায়গাতে আমার দৃষ্টিসীমা শেষ হয়ে গেছে, বাতাসের কারণে ওইটা কালারটা অন্যরকম লাগতেছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা চাঁদোয়া, বাট আসলে কোনো চাঁদোয়া না, এটা হচ্ছে একেবারে ফাঁকা জিনিস। বুঝতে পারছো? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে যত কিছু পৃথিবীতে আছে, এই পুরো ব্যাপারগুলো নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় ওইটাই ভূগোল। ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম, এটা কিন্তু একটা এমসিকিউ, জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দী মানে কি 1800 থেকে শুরু করে 1900, এই সময়টা প্রকৃতি, পরিবেশ এবং এর মধ্যে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে ভূগোল। বুঝতে পারছো? বলছে প্রকৃতি, পরিবেশ এবং এর মধ্যে বসবাসকারী মানুষের, এই যে মনে করো আমাদের চারপাশে প্রকৃতি আছে, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ, এর ভিতরে আমরা যে বসবাস করতেছি এদের সাথে আমাদের সম্পর্ক কেমন, এখানে কিভাবে কি ঘটতেছে, এই পুরো ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে কে? ভূগোল আলোচনা করে। ভূগোলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। আমরা ভূগোল নিয়ে আরো কয়েকটা সংজ্ঞা দেখব। এই যে এখানে হচ্ছে আমি কিন্তু যে ছবিটা ইউজ করেছি, এটা হচ্ছে আমাদের একটু আগে যে বলা যায় তারা আমাদের উপরে থাকে না নিচে থাকে। তুমি মনে করো যে এই যে এটা হচ্ছে পৃথিবী, তুমি যদি পৃথিবীর এই পাশে থাকো তাহলে তুমি তখন সূর্যের দিকে তাকাইলে কি সূর্য তোমার এই দিকে, এটা কিন্তু উপর দিকে না এই দিকে। তুমি এই পাশে থাকলে উপর দিকে তাকানো মানে তুমি এই দিকে তাকাইতেছো। তার মানে এটা হচ্ছে তোমার চারপাশেই একটা ব্যাপার স্যাপার। এই যে দেখো অসংখ্য তারা এই যে দেখা যাচ্ছে তোমার চারপাশেই, এগুলো কিন্তু অন্যান্য গ্রহ, অন্যান্য গ্রহ। যাই হোক, ভূগোলে আরো কিছু তথ্য আমরা দেই যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। জিও অর্থ ভূপৃষ্ঠ, আর গ্রাফি মানে হচ্ছে বর্ণনা, মানে ভূপৃষ্ঠের বর্ণনা, মানে এই যে আমাদের পৃথিবীটার বর্ণনাই হচ্ছে মূলত ভূগোল। আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটারের নেতৃত্বে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয়। হাম্বোল্টের মতে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সবকিছুর অধ্যয়ন এবং বর্ণনা করা হয়। সহজ ভাষায় পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। ভূগোল পড়লে ভবিষ্যতে কি করা যাবে? ভূগোল পড়লে প্রথমত ভবিষ্যতে কিছুই করা যাবে না। যদি তুমি কিছু করতে চাও তবে তুমি যেই সাবজেক্ট থেকে পড়ো সেখান থেকে করতে পারবা।
তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, সেখান থেকে তুমি যে কোনো কিছু করতে পারো ভবিষ্যতে। ঠিক আছে, রাত দিন কনসেপ্টটা একটু বুঝাই দেন, চাইলে আমি এক্ষুনি বুঝাই দিতে পারি, কিন্তু এটা তো রেগুলার ক্লাস, রেগুলার ক্লাসে ওই অধ্যায়টা যখন আসবে আমি তখনই তোমাদের বুঝাই দেব। জাস্ট এক কথায়, পৃথিবী যেহেতু ঘুরতেছে, ঘুরে ঘুরে যেই অংশটা সূর্যের দিকে থাকে ওইখানে দিন হয়, আর যেটা সূর্যের পিছন দিকে থাকে সেখানে রাত হয়। এইভাবে ঘুরতেছে পৃথিবী। ড্যাডলি স্টাম্পের মতে পৃথিবী এবং তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। রিচার্ড হার্শনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণী হচ্ছে ভূগোল। তার মানে সবাই এই কথাই বলছে যে ভূপৃষ্ঠ, পৃথিবী, আশপাশের পরিবেশ, এইগুলো নিয়ে বর্ণনা করাটাই হচ্ছে মূলত ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল যেহেতু আমাদের এই অধ্যায়ের নাম, সো প্রাকৃতিক ভূগোল জিনিসটা আসলে কি? আমরা দেখছিলাম যে দুইটা ভূগোল আছে, মানব ভূগোল আর হচ্ছে প্রাকৃতিক ভূগোল। খুব সহজ, মানুষ কেন্দ্রিক আলোচনাটা হচ্ছে মানব ভূগোল। মানুষের বাইরে গিয়ে প্রকৃতির যত কিছু আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রকৃতির মধ্যে কি কি আছে? সমুদ্র আছে, বাতাস আছে, পাহাড় পর্বত আছে, অন্যান্য জীব আছে, এদেরকে নিয়ে আলোচনাটা, আমাদের জলবায়ু আছে, এরা সবাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। মৌটুসী বলছে, স্যার আমি পরিণতি, ভূগোল, সমাজকর্ম, গার্হস্থ্য বিজ্ঞান নিয়েছি, চারটা কেমন সাবজেক্ট? ভালো সাবজেক্ট। গার্হস্থ্য তো ইজিলি এ প্লাস পাওয়া যায়, পরিণতি, ভূগোল, সমাজকর্ম ভালো, তোমার কলেজে যেগুলো আছে এগুলোর ভিতরে এগুলো অবশ্যই ভালো। ঠিক আছে, আর্থার হোমসের মতে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনায় হলো প্রাকৃতিক ভূগোল। সহজ কথা, প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা, এখানে মানুষের কানেকশন নাই, ওইটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তুহিন বলছে আমরা এগুলো এসএসসি জানছি, জোস। এসএসসি তোমার ভূগোল থাকলে অবশ্যই তুমি জেনেছো, এখন আরেকবার জানো। যেহেতু বই আছে, বইয়ে যেহেতু অধ্যায় আছে, জানতেই হবে। যেখানে ভূপৃষ্ঠের বন্ধুরতা সাগর, মহাসাগর এবং বায়ুমণ্ডল আলোচনার জন্য বিবেচনা করা হয়। তার মানে দেখো, ভূপৃষ্ঠের বন্ধুরতা মানে কি? বন্ধুরতা মানে উঁচু নিচু। এই যে ভূপৃষ্ঠ কোথাও উঁচু কোথাও নিচু, এইটা মানে কি? পাহাড় পর্বত। সাগর মহাসাগর মানে কি? বায়ুমণ্ডল। এবং বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে কি? জলবায়ু কানেক্টেড, বৃষ্টিপাত সবকিছু কানেক্টেড, এগুলো আলোচনা করা হয়। আমেরিকান, এই যেটা একটু ইম্পর্টেন্ট, আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি এর মতে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত বিষয়াবলীর বিজ্ঞানসম্মত পাঠই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ক্রিস্টাইন ই মিকায়েলের মতে প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক প্যাটার্ন বা ধরন এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। সো এগুলো বুঝতেই পারতেছো, এগুলো নিয়ে আর আমি বেশি কথা না বলি। তার মানে খুব সহজ ভাষায় যদি আমরা বলি প্রাকৃতিক ভূগোল কি জিনিস, এক লাইনে মানুষ ছাড়া এই প্রকৃতি এবং পরিবেশের যত কিছু আছে ওইটা নিয়ে স্টাডি করাটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। মেহজাজ বলছে সংজ্ঞা মুখস্থ করতে হবে কিনা? হ্যাঁ, সংজ্ঞা মুখস্থ করতে হবে, কারণ এমসিকিউতে আসে যে এটা কার সংজ্ঞা, ক নম্বরে আসে এটা কার সংজ্ঞা। সো সংজ্ঞাগুলো একটু মুখস্থ করতে হবে। তার মানে এটা বুঝে ফেলেছো। এবার আমরা দেখব যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা কি। প্রকৃতি মানে হচ্ছে আসলে নেচারটা কি। নেচার, এই নেচার বলতে কিন্তু কি জানো? এই নেচার বলতে বোঝাচ্ছে তুমি আসলে কেমন, মানে তোমার নেচারটা কেমন। তুমি কি সবসময় তো বকবক করো? তুমি কি সবসময় বেশি কথা বলো? এটা হচ্ছে তোমার নেচার। সো বলছে প্রাকৃতিক ভূগোলের নেচার কি। সোমাইয়া বলছে ভূগোল বই কি চেঞ্জ হচ্ছে? না, আমি যতটুকু জানি এখন পর্যন্ত ভূগোল বই চেঞ্জ হয় নাই। সো যেটা আছে ওইটাই চলতেছে এখন পর্যন্ত, ভূগোল বই চেঞ্জ কিন্তু হয় নাই। দেখো তোমরা কিন্তু যারা যারা এই ফেসবুকে আছো, কমেন্ট টমেন্ট করো এবং শেয়ার টেয়ার দিও, ঠিক আছে? সংজ্ঞা মনে রাখার কৌশল হচ্ছে সংজ্ঞা লিখে, না, সংজ্ঞা মনে রাখার কৌশল হচ্ছে সংজ্ঞা লিখে লিখে পড়তে হয়। সংজ্ঞা হচ্ছে লিখে লিখে পড়তে হয়, লিখে লিখে, তাহলে সংজ্ঞা মনে থাকে। তার মানে প্রাকৃতিক ভূগোলের নেচারটা কি, মানে জিনিসটা আসলে কি করে। বলছে প্রাকৃতিক ভূগোল হচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান, মানে এটা আসলে প্রাকৃতিক জিনিসপাতি ছাড়া অন্য কিছু না, কথাবার্তা বলে না। ফাইনাল বলছে এইটা কি করে, এটা পৃথিবীর উৎপত্তি, বিবর্তন, এগুলো পর্যালোচনা করে। মানে পৃথিবী কোত্থেকে উৎপত্তি হয়েছে, এ কিভাবে বিবর্তন হয়ে কোথায় কোথায় গেল, এগুলো আলোচনা করে। ওকে, বলছে কোন ভূগোল বই নিব? আমি বলিয়ে দিছিলাম যে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী বইটা নিতে পারো, এটা আমার খুব পছন্দের বই, এটা খুব ভালো হয়, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তৃতীয়ত, মহাবিশ্বের অন্যান্য অংশ এবং জ্যোতিষ্কের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে পৃথিবীর, মানে পৃথিবীর
ওই যে প্রাকৃতিক ভূগোল মানে পৃথিবীর প্রকৃতি, পৃথিবীতে কি কি আছে, মানুষ ছাড়া যা কিছু আছে এদের অন্যদের সাথে সম্পর্ক কেমন, এগুলো উৎপত্তি কেমন হয়েছে, এগুলো নিয়ে তারা আলোচনা করে। পৃথিবীর আকার আকৃতি, স্থানাঙ্ক বিশ্লেষণ, এগুলো তার মূল নেচার, মানে তার অভ্যাসটা হচ্ছে ও এটাই করে, পৃথিবীর আকার আকৃতি বিশ্লেষণ করে, স্থানাঙ্ক বিশ্লেষণ করে, পৃথিবীর গঠন, গতি, উৎপত্তি, ক্রমবিকাশ এগুলো আলোচনা করে। প্রাকৃতিক পরিমণ্ডলে বিভাজন মানে ভূপ্রকৃতি, জলবায়ু এবং প্রাকৃতিক উদ্ভিদ এবং প্রাণী অনুসারে, মনে করো প্রাকৃতিক উদ্ভিদ, তারপর হচ্ছে পাহাড়ি অঞ্চল নাকি সমতল অঞ্চল, এগুলোর ভিত্তি করে পৃথিবীকে বিভিন্ন ভাগে ভাগ করে, যে এটা হচ্ছে মালভূমি অঞ্চল, এইটা সমভূমি অঞ্চল, এইটা পাহাড়ি অঞ্চল, এগুলো ভাগ করে। ঠিক আছে। ভূদৃশ্যের বিশ্লেষণ মানে যে জিনিসটা দেখা যাচ্ছে পৃথিবীর বুকে এটাকে বিশ্লেষণ করে, যেটা এমন কেন দেখা যাচ্ছে। তার মানে প্রকৃতি জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি তুমি কেমন, তোমার বৈশিষ্ট্য কি, তুমি কি করতে চাও, সবসময় তুমি কি করো, এটাই তোমার প্রকৃতি। সো প্রাকৃতিক ভুলের প্রকৃতি হচ্ছে ও এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকে। মোয়াজ্জেম হোসেন চৌধুরীর বইয়ের পাতাগুলো ভালো তো না, বইয়ের পাতা নিউজ প্রিন্ট, বাট লেখাগুলো ভালো। মালিহা বলছে কোনটা নিবা, অর্থনীতি নাকি ইসলাম? অবশ্যই অর্থনীতি নিবা। ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে প্রকৃতি সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে প্রাকৃতিক ভূগোলের পরিসরটা কেমন। এখন যখন আমরা প্রকৃতি শিখে ফেলছি যে ও কি করে, ও হচ্ছে এই পৃথিবীর গঠন নিয়ে কাজ করে, ও হচ্ছে পৃথিবীর উৎপত্তি নিয়ে কাজ করে, এই পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ উপগ্রহ সম্পর্ক নিয়ে কাজ করে, এটা ওর নেচার। ঠিক আছে। তাহলে কথা হচ্ছে ওর নেচারটা আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত। স্থানাঙ্ক কি, একজন প্রশ্ন করছে। স্থানাঙ্ক হচ্ছে এই যে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ধরনের পয়েন্ট দিয়ে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মাধ্যমে। বলে না যে বাংলাদেশের অবস্থান কোথায়, বাংলাদেশের অবস্থান হচ্ছে 26 ডিগ্রি 38 মিনিট, ভুলে গেছি। ঠিক আছে, 20 আর 26 অক্ষরেখার মাঝখানে। সো এই যে 20 আর 26-এর মাধ্যমে আমার স্থানটা নির্ধারণ করলাম, এই স্থান নির্ধারণ এটি হচ্ছে স্থানাঙ্ক। সো পৃথিবীর বিভিন্ন জায়গায় কোনটা কোথায় আছে এই স্থান নির্ধারণ করে, এটা হচ্ছে স্থানাঙ্কের ব্যাপার আর কি। তো তার মানে ও যেহেতু এগুলো আলোচনা করে, তাহলে ওর পরিসরটা কত বড়, ওর পরিসরটা কত বড় এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা দেখবো যে ওর পরিসরটা অনেক বড়, অনেক বড়। যেমন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। মানে প্রাকৃতিক ভূগোল যেইটা নিয়ে কাজ করে এইটা কত দূর পর্যন্ত বিস্তৃত, কোন কোন জিনিসকে কাভার করছে, ওই জিনিসগুলোকে একসাথে করলে আমরা এটাকে পরিসর বলবো। যেমন এখানে ভূমিরূপ বিদ্যা তার একটা পরিসরভুক্ত। ভূমিরূপ বিদ্যা মানে সে হচ্ছে ভূমির প্রকৃতি কেমন, ভূমির আকৃতি কেমন, এগুলো নিয়ে কাজ করে। পাহাড়, পর্বত, সমতল, মালভূমি কাজ করে। জলবায়ু বিদ্যা, বৃষ্টিপাত, কোন অঞ্চলে বাতাস কেমন, কোন অঞ্চলে শীত কেমন, গরম কেমন, আলোচনা করে। ঠিক আছে। সমুদ্রবিদ্যা, সমুদ্রের পানি, সমুদ্রের পানির ভেতরে যে সমস্ত জলজ প্রাণী টানি আছে, সমুদ্রের তলদেশের গঠন প্রণালী, সমুদ্রের স্রোত। সন্ন্যাসী বলছে আমার কমেন্টে দেখা যায় না, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। ঠিক আছে। আচ্ছা তোমরা কি জানো পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় মহাসাগর কোনটা? দেখি কমেন্ট করো তো, ফেসবুক, ইউটিউব, অ্যাপ সব জায়গায় কমেন্ট করো, দেখি তোমাদের সাধারণ জ্ঞান কেমন। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা? দেখি কমেন্টগুলো দেখি। তুহিন বলছে সমাজবিজ্ঞান কেমন, ভালো, অর্থনীতি না থাকলে নিয়ে নাও। এই যে হিসাম উদ্দিন, বর্ষা, তারপরে হচ্ছে তানজিলা আক্তার অ্যান্সার করেছো সঠিক, আর বাকি অনেকেই ভুল অ্যান্সার করেছো। কই ফেসবুকের কোনো কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। ফেসবুকে যারা আছো কই, তোমরা কি ভুলে গেলে নাকি? রায়হান বলছে সেরা ক্লাস। এই তো অনেকেই দেখি জানো। জোস জোস, আমার ভালো লাগলো। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটার আয়তন কত জানো? প্রশান্ত মহাসাগর আয়তন নিয়ে কারো আইডিয়া আছে?
এই বিজয় বলছিল আটলান্টিক, না আটলান্টিক কিন্তু না। প্রশান্ত মহাসাগরের আয়তন কত ধারণা আছে কারো? বাংলাদেশের আয়তন হচ্ছে মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, আর প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16 কোটি বর্গ কিলোমিটারেরও বেশি। 16 কোটি কোটি, কোথায় আমরা 1 লক্ষ, 16 কোটি বর্গ কিলোমিটার। ভূগোলে একটু ম্যাথ আছে, খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। এই যে বর্ষা দেখি এটাও জানে, বলছে 16,60,00,000 জোস। ওকে, তার মানে তোমাদের কিছুটা হচ্ছে আইডিয়া আছে। এই যে দেখো আমাদের তোমার সমাজ বিজ্ঞান নিয়ে যারা যারা কথা বলতেছিল, তোমাদের রায়হান ভাই কিন্তু ফেসবুকে চলে এসে কমেন্ট করছে যে সমাজ বিজ্ঞান আমি পড়াবো, রায়হান কিন্তু সমাজ বিজ্ঞান পড়াবে। সো যদি কলেজে সাবজেক্ট যেগুলো আছে সেখান থেকে তোমার কাছে যদি মনে হয় সমাজ বিজ্ঞান তোমার নেওয়া লাগতেছে, নিয়ে নাও নিশ্চিন্তে, রায়হান পড়াবে সমাজ বিজ্ঞান একদম ফাটাফাটি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসর যেটা আমরা দেখলাম, যে সে হচ্ছে ভূমিরূপ বিদ্যা নিয়ে আলোচনা করে, মানে পাহাড় পর্বত কোথায় ভূমি উঁচু কোথাও নিচু এটা নিয়ে আলোচনা করে। সে জলবায়ু বিদ্যা নিয়ে আলোচনা করে, কোন দেশে জলবায়ু কেমন, কোথায় শীত বেশি কোথায় গরম বেশি, কোথায় বৃষ্টিপাত বেশি হয়, এগুলো নিয়ে আলোচনা করে। সমুদ্র বিদ্যা নিয়ে আলোচনা করে, তাই না, যে সমুদ্র, কোন সমুদ্র বড় কোনটা ছোট, সমুদ্র তলদেশে কি কি আছে, সমুদ্রের স্রোত কেন, কোন দিক থেকে কোন দিকে যায়। ঠিক আছে। আর একটা হচ্ছে জীবমণ্ডল, মানে এই যে পুরো পৃথিবী ব্যাপী একেবারে আমি বলবো যে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে আমাদের বায়ুমণ্ডলের উপর পর্যন্ত এই বিশাল জায়গা জুড়ে যত ধরনের জীব বসবাস করে মানুষ ছাড়া, কারণ মানুষ নিয়ে আলোচনা করে মানব ভূগোল, যত ধরনের জীব বসবাস করে ব্যাকটেরিয়া ভাইরাস সবকিছু নিয়ে আলোচনা করে হচ্ছে এই প্রাকৃতিক ভূগোল। এটা হচ্ছে জীবমণ্ডলের মধ্যে পড়ে গেল। তার মানে আমরা দেখতে পাইলাম যে ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা এবং জীবমণ্ডল ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত। প্রাকৃতিক ভূগোল এই সবকিছু বিষয় কভার করে। যেমন এখানে হচ্ছে আমি কিছু কিছু ছবি রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যার মধ্যে পড়তেছে, যে পাহাড়ি অঞ্চল উঁচু নিচুর ভিতরেও মানুষ কিভাবে বসবাস করতেছে, এখানে রাস্তা বানাচ্ছে, এখানে কি কি সম্পদ আছে ইত্যাদি। এটা হচ্ছে জলবায়ুর ব্যাপার স্যাপার, যে জলবায়ু পরিবর্তনের কারণে দেখো গাছ মরে যাচ্ছে, একেবারে কালো অবস্থা হয়ে আছে, বাতাস দূষিত হয়ে আছে, এখানে মরুভূমি হয়ে গেছে প্রায়। আবার এদিকে জলবায়ু ভালো থাকার কারণে সবুজ সুন্দর। সেই যে জলবায়ু কেন পরিবর্তন হয়ে যায়, কেন একটা দেশে একটা সময় নিয়মিত যখন বৃষ্টিপাত হইতো এখন কেন সেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে কেন বৃষ্টিপাতটা কমে গেল, একটা সময় যেখানে প্রচন্ড শীত পড়তো এখন কেন সেখানে শীত না পড়ে প্রচন্ড গরম পড়ে। এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে এই তোমার জলবায়ু বিদ্যায়। এইটা হচ্ছে সমুদ্র, সুন্দর একটা দ্বীপের ছবি দিছি, মালদ্বীপ হবে সম্ভবত এটা, তাই না? ইস কি চমৎকার, দেখলে মনে হয় যে একটু ঘুরে আসি, নারিকেল গাছ থেকে ডাব পেরে খাবো আর হচ্ছে এখানে বসে বসে সমুদ্রে ঢেউ দেখবো। তো এই সমুদ্রের তলদেশে কি আছে না আছে সেগুলো আলোচনা করে। আবার জীব, ভূপৃষ্ঠে যে সমস্ত জীব বসবাস করে এগুলো তো আছেই, ভূপৃষ্ঠের নিচে প্রায় 10 মিটারের মতো নিচে মাটির ভিতরে অনেক জীব বসবাস করে এটা। আবার সমুদ্রের তলদেশে প্রায় 200 মিটারেরও বেশি নিচ পর্যন্ত। আবার বাতাসে উপরের দিকে যত জীব আছে সবগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই প্রাকৃতিক ভূগোল, এটা তাদের পরিসর। না আজকে ব্রেক টেক দিব না, একবারে আর একটু পরে ক্লাস শেষই করে দিব, ঠিক আছে? এবার একটু আমরা দেখবো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু এবং উপাদান। আমরা ইতিমধ্যে মূল বিষয়টা জেনে গেছি। প্রাকৃতিক ভূগোলের পরিসর যদি এতগুলা হয়, এই পরিসরের ভেতরে যা যা আছে এগুলো তো তার বিষয়বস্তু। সহজ কথা বুঝো। আচ্ছা তোমরা কি কেউ জানো জলবায়ু পরিবর্তন কি জিনিস? তোমাদের রায়হান ভাই বলছে জলবায়ু পরিবর্তন, এই যে একটু আগে আমি কিন্তু বলে ফেলছিলাম, জানলে একটু কমেন্ট করতে পারো জলবায়ু পরিবর্তন কি জিনিস, তাও আমি তোমাদের একটা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিব। জলবায়ুর ভাই আমাদের কি ব্যবহারিক ক্লাস করাবেন? হ্যাঁ, ব্যবহারিকের বিষয়গুলো হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করব। রাইসা বলছে ক্লাস কি একটু আগানো যায়? উমা 10:30 পর্যন্ত ক্লাস, এটা আর কই আগাবা? তুমি তো নর্মালি 11টার মধ্যে ঘুমায় পড়বা, তাই না? আরো যদি আগায় নেই তাহলে এর আগে একটা আগের স্লটের ক্লাস যখন দুটো স্লট একদম কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? সো ক্লাসে আমার মনে হয় 9টার সময় টাইমটা খুবই চমৎকার টাইম, কারণ ঘুমাইতে ঘুমাইতে যেটা বলছিলাম যে জলবায়ু। আচ্ছা একজন প্রশ্ন করছে ভাই আপনি কোন বিষয় থেকে পড়াশোনা শেষ করেছেন? আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা থেকে পড়াশোনা শেষ করেছি। জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে
মনে করো তোমার দেশে তাপমাত্রা যেরকম ছিল, গড় তাপমাত্রা, বৃষ্টিপাত যেই পরিমাণ ছিল, মানে গড় বৃষ্টিপাত, বাতাসের প্রবাহ যেই অ্যাঙ্গেল থেকে ছিল, গরম যেই লেভেলে পড়তো, শীত যেই লেভেলে পড়তো, এই ব্যাপারটা তুমি মনে করো 10-15 বছর একরকম দেখছো। এইটা ধীরে ধীরে পরিবর্তন হইতে 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 20 বছর পরে গিয়ে দেখলা এখন আর সেই রকম অবস্থা নাই। এখন গরম অনেক বেশি বেড়ে গেছে। আগে যদি তাপমাত্রা গড় থাকতো 30 ডিগ্রি সেলসিয়াস, এখন এটা হয়ে গেছে 32 ডিগ্রি সেলসিয়াস। আগে বৃষ্টিপাত যদি হয়তো 200 সেন্টিমিটার, এখন এটা হয় মাত্র 100 সেন্টিমিটার। এই যে অবস্থার যে একটা পরিবর্তন, এটাকে বলা হয় জলবায়ুর পরিবর্তন। আর এইটা হইলে কি হয়? কৃষিকাজে সমস্যা হবে, কারণ বৃষ্টিপাত না হলে তোমার কৃষিকাজে সমস্যা হয়। তাপমাত্রা বেড়ে গেলে বসবাস করতে কষ্ট হয়ে যাবে। সো জলবায়ু পরিবর্তনটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের ভূগোলের কিছু অধ্যায় কিন্তু এই ব্যাপার নিয়ে পড়াশোনা আছে, ঠিক আছে? তার মানে একটু আগে আমরা পরিসর দেখলাম কি ভূমিরূপ বিদ্যা থেকে শুরু করে একদম জীব বিজ্ঞান মানে জীবমণ্ডল পর্যন্ত সবকিছুই তার পরিসরভুক্ত। তোমার পরিসরের ভিতরে যা কিছু আছে সেটাই তোমার কিন্তু বিষয়বস্তু। যেমন মনে করো যে এইটা হচ্ছে তুমি, ঠিক আছে? অসাধারণ, কিন্তু এটা হচ্ছে তুমি। সো তুমি, তোমার ক্ষমতা আছে হচ্ছে এই এরিয়াটুকুর উপরে, ঠিক আছে? এই এরিয়াটুকুর উপরেই হচ্ছে তোমার পরিসর। মনে করো তুমি এইটুকুর বাইরে তুমি যাইতে পারো না, ঠিক আছে? এইটুকুর মধ্যেই তোমার থাকতে হয়, এইটুকুর বাইরে তুমি যাইতে পারো না। তাহলে তোমার বিষয়বস্তু কি? এইটুকুর ভিতরে যা কিছু আছে সব। এইটুকুর ভিতরে কি কি আছে? এইটুকুর ভিতরে মনে করো পাহাড় আছে, এই পাহাড় তোমার বিষয়বস্তু। এইটুকুর ভিতরে মনে করো নদী আছে, নদী তোমার বিষয়বস্তু। এইটুকুর ভিতরে মনে করো একটা ছোট্ট একটা সমুদ্রও আছে, ওই সমুদ্রও তোমার বিষয়বস্তু। এখানে মনে করো অনেক জীব বসবাস করে, সেই জীবও তোমার বিষয়বস্তু। এই পাহাড়গুলোর ভিতরে আরো যে ভূমিরূপগুলো আছে, মনে করো সমভূমি আছে, মনে করো মালভূমি আছে, মনে করো এখানে মরুভূমিও আছে। মানে এইটুকুর ভিতরে যা কিছু আছে সবই তোমার বিষয়বস্তু, সবই তোমার উপাদান, তাই তো? তো সেখান থেকে আমরা যদি দেখি যে আমাদের পরিমণ্ডলগুলো কি কি বা বিষয়বস্তুগুলো কি কি, এটি পৃথিবীর স্থল, জল এবং বায়ুমণ্ডলের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। স্থল, জল, বায়ুমণ্ডলের পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে? সাদিয়া বলছে আমি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে সাদিয়া। সাদিয়া বলছে এটা ও, এটা হচ্ছে সাদিয়া নিশাত, ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম, আমরা আবার দিকে যাই। এর বিষয়বস্তু প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাকৃতিক পরিমণ্ডল। প্রাকৃতিক পরিমণ্ডল মানে প্রকৃতির ভিতরে যা যা আছে। কি কি আছে? ভূমিরূপ আছে, জলবায়ু আছে, সমুদ্র আছে, জীবমণ্ডল আছে। এগুলো তার বিষয়ের মধ্যে পড়ে। আরেকটা বলছে প্রাকৃতিক প্রক্রিয়া সমূহ। প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর এই অংশে যে ঘটনাগুলো ঘটে। মনে করো এখানে পাহাড় আছে, এর পাশাপাশি এখানে একটা ঘটনাও ঘটে যে পাহাড় কিভাবে ক্ষয় হতে হতে সমভূমি হয়ে যায়। এই যে ক্ষয় হয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাও প্রাকৃতিক ভূগোলের একটা বিষয়বস্তু। বুঝতে পারছো? আবার মনে করো সমুদ্র আছে তোমার পরিসরের ভিতরে, ঠিক আছে? সমুদ্র আছে। এখন এই সমুদ্রের ভেতরে যে পরিবর্তনগুলো হয়, সমুদ্রের পানির যে একটা পরিবর্তন বা সমুদ্রের ভিতরে দ্বীপ জেগে ওঠার যে একটা প্রসেস, এই প্রক্রিয়াগুলো হচ্ছে এখানে আলোচনার মধ্যে আসে। যেমন প্রাকৃতিক পরিমণ্ডলগুলো হচ্ছে যে ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল, ওকে? আর প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভূত্বকের পরিবর্তন, বিশ্বচক্র আর বাস্তুতন্ত্র। প্রক্রিয়া কি জিনিস? যেই প্রক্রিয়ায় তোমার আলোচনার মধ্যে কিন্তু ভূপ্রক্রিয়া বলতেছি, তোমার আলোচনার মধ্যে কিন্তু পাহাড় পর্বত আছে, এটা তোমার বিষয়। এখন এই পাহাড় পর্বত কিভাবে চেঞ্জ হয়, কিভাবে পাহাড় পর্বত সৃষ্টি হয়, এগুলো একটা প্রক্রিয়া। তোমার আলোচনার মধ্যে সমুদ্র আছে, তাহলে কিভাবে সমুদ্র সৃষ্টি হয়? তোমার আলোচনার মধ্যে মালভূমি হচ্ছে যেটা পাহাড়ের চাইতে নিচেও সমভূমির চাইতে উঁচু, ওটাকে বলা হয় মালভূমি। বিজয়, এই প্রক্রিয়াগুলো হচ্ছে এরা আলোচনা করে। এবং বিশ্বচক্র, মনে করো চক্র কি জিনিস? পানির একটা চক্র আছে না, চক্রাকার জীবন, যে আমরা হচ্ছে পানি প্রথমে হচ্ছে সূর্যের আলোতে এটা বাষ্প হয়ে যায়, তারপর আবার বৃষ্টি হয়ে আবার সমুদ্রে চলে আসে, এই যে চক্র। এরকম বায়ু চক্র, সমুদ্রের পানি চক্র, যত চক্র আছে এগুলো তারা আলোচনা করে। পাশাপাশি বাস্তুতন্ত্র, যে বিভিন্ন জায়গায়
যে ইকোসিস্টেম গড়ে উঠেছে, যে প্রকৃতির উপর ডিপেন্ড করে যেই বিভিন্ন ধরনের প্রাণী সেখানে বসবাস করে, তাদের যে একটা মেলবন্ধন, এগুলো নিয়েও হচ্ছে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। তো পরিমণ্ডলগুলো নিয়ে হচ্ছে এখানে একটু বিস্তারিত কথাবার্তা বলা আছে। আমার মনে হয় যে বিস্তারিত কথা বলার দরকার নেই, যেটা তো বলেই ফেলছি। পরিমণ্ডল হচ্ছে এই যে ডিরেক্ট পরিমণ্ডল, প্রথমটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। তোমার ভূমির মধ্যে কি কি আছে, পাহাড় পর্বত যা কিছু আছে, এবং তোমার ভূমিটা কি দিয়ে গঠিত, এখানে শিলা, খনিজ সম্পদ, বিভিন্ন গ্যাস, সবকিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়। সমভূমি, মালভূমি, পর্বতের উৎপত্তি, বৈশিষ্ট্য সব আলোচনা হয়। এই যে ভূত্বক, এটা গঠনকারী বিভিন্ন শিলা, খনিজের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়। ভূমিরূপের সাথে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রক্রিয়ার সংযোগ দেখায়। তার মানে তোমার যে ভূমির যে রূপ, এই রূপটা কেমন, এটা কি দিয়ে তৈরি, ঠিক আছে? হ্যাঁ, যে উপায়ে ভূমি ক্ষয় হয় তাকে বলে প্রক্রিয়া। শুধুমাত্র ভূমি ক্ষয় না, যেই মানে কোনো জিনিস গঠিত হচ্ছে বা ভেঙে যাচ্ছে, এইটার যে উপায়টা, ওটাই একটা প্রক্রিয়া। রিয়াদ বলছে সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যা তো আমরা ইতিমধ্যে দেখেই ফেলছি। বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এগুলো এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি আলোচনা করা হয়। বায়ুমণ্ডল কোত্থেকে উৎপত্তি হয়েছে, এর বিবর্তন কেমনে হইলো, ক্রমবিকাশ, ইতিহাস, এগুলো আলোচনা করা হয়। মানে এগুলো হচ্ছে পরিমণ্ডল। সমুদ্রবিদ্যার মধ্যে বিশাল বড় জলরাশি, সমুদ্র নিয়ে কথাবার্তা বলা হয়। সাগর, মহাসাগর, এদের আকৃতি, গভীরতা, তলদেশের ভূমিরূপ ইত্যাদি আলোচনা করা হয়। প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জোয়ার ভাটা। মনে রাখবা যে প্রাকৃতিক ভূগোলের পরিমণ্ডলের ভিতরে একটা হচ্ছে সমুদ্রবিদ্যা, আর এই সমুদ্রবিদ্যার একটা আলোচনা বিষয় হচ্ছে জোয়ার ভাটা। ঠিক আছে, এটি সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার কারণ, প্রক্রিয়া এবং ফলাফল বিশ্লেষণ করে থাকে। আর জীবমণ্ডলের ভিতরে যত ধরনের জীব টিপ আছে সবকিছুই। ঠিক আছে, বুসরা বলছে আপনি মানে ভূগোল বস, থ্যাংক ইউ বুসরা। এটি পৃথিবীর সমস্ত সজীব বস্তু এবং জীবকে নিয়ে গঠিত একটি মণ্ডল। ভূগোলে জীবের বাসস্থান, বন্টন, পরিবেশের সাথে জীবের যে অভিযোজন, তারা কোথায় থেকে কি খাবে না খাবে, কৃষি বিষি সবকিছুই, ঠিক আছে, বিভিন্ন ইকোসিস্টেম, এগুলো নিয়ে আলোচনা করে। ওকে, এবার আমরা দেখবো যে প্রক্রিয়াগুলো। আমরা একটা জিনিস দেখলাম যে পরিমণ্ডলগুলো কি কি। জলবায়ু একটা পরিমণ্ডল, আমার ভূমির গঠন, এগুলো একটা পরিমণ্ডল, যেটার ভিতরে পাহাড় পর্বত সবকিছু আছে। সমুদ্র আমার একটা পরিমণ্ডল, আর এটা হচ্ছে বিভিন্ন জীব বসবাস করে, এটা একটা পরিমণ্ডল। এবার হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়াগুলো কি কি, মানে যেই প্রক্রিয়ায় কোনো কিছু সংগঠিত হয়। এই যে পাহাড় কেমনে গঠিত হয়েছে, সমুদ্র কেমনে গঠিত হয়েছে, ঠিক আছে। দুই ধরনের প্রক্রিয়া, ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়া আর প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ কিছু চক্র। যেমন পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন প্রাকৃতিক চক্রগুলোই প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে পরিচিত। যেমন কি কি চক্র দেখো, এই প্রক্রিয়াগুলো পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক ভূগোলে এগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়া, আর হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ চক্র। ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়া জিনিসটা কি দেখো, ভূমিকম্প হইলো একটা, মনে করো একটা ভূমিকম্প হইলে কি, সেই ভূমিকম্পের ফলে একটা নতুন পাহাড় সৃষ্টি হইতে পারে। একটা মাটি নিচের দিকে ধসে গিয়ে সেখানে হচ্ছে একটা লেক হয়ে যেতে পারে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটলো, এর ফলে একটা পাহাড় তৈরি হয়ে যেতে পারে। নিচে দুইটা প্লেটের সংঘর্ষ হয়ে নতুন একটা পাহাড় উত্থিত হতে পারে, একটা ভূয়ালোড়ন ঘটে যেতে পারে। বাতাসের কারণে মরুভূমির জিনিস ক্ষয় হতে 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 সেখানে সমতল হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে একটা প্রক্রিয়া, মানে পরিবর্তন হওয়ার প্রক্রিয়া। কিভাবে পাহাড় পরিবর্তন হয়ে সমতল হয়ে যায়, কিভাবে সমতলের উপরে বালি পড়তে পড়তে সেটা একটা পাহাড় হয়ে যায়, এই যে একটা প্রসেস, এগুলো নিয়েও কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। যেমন পৃথিবীর ভূত্বক সর্বদা পরিবর্তনশীল এবং প্রাকৃতিক ভূগোল এই চলমান পরিবর্তন নিয়ে আলোচনা করে। এই পরিবর্তনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ধীর প্রক্রিয়া, ধীরে ধীরে, মনে করো কয়েক কোটি বছরে একটা পাহাড়ের অর্ধেক ক্ষয় হয়ে যায়, এটা হচ্ছে ধীরে ধীরে হয়। নদী প্রবাহিত হচ্ছে, নদীর পানির সাথে নদীর দুই পাড় থেকে অল্প অল্প করে মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, আর নদীর প্রশস্ততা বাড়তেছে, এটা ধীরে ধীরে হচ্ছে, এটা ধীর প্রক্রিয়া। আকস্মিক পরিবর্তন কি, হুট করে ভূমিকম্প হয়েছে, হঠাৎ করে মাটি নিচে নেমে গেছে, একটা পুকুর হয়ে গেছে। সো এই দুইটা প্রক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা করে।
যেমন বায়ু প্রবাহ, নদী, সৌরতাপ ইত্যাদির মাধ্যমে সংঘটিত ক্ষয়, সঞ্চয় এবং বিচূর্ণী ভবন হলো ধীর প্রক্রিয়ার উদাহরণ। বিচূর্ণী ভবন কি জিনিস? মনে করো একটা পাহাড়, অনেক শক্ত শিলা দ্বারা গঠিত। এখানে সূর্যের তাপ পড়তে পড়তে এই শিলাটা মনে করো হালকা শুকনা হয়ে গেল, সেটা চূর্ণ বিচূর্ণ হইলো, এটাকে বলা হয় বিচূর্ণী ভবন। এরপর সেখানে বৃষ্টি হইলো, ওইটা বৃষ্টির সাথে নিচে ক্ষয়ে পড়লো। কয়েকটা ঘটনা ঘটছে, তাপের ফলে চূর্ণ বিচূর্ণ হয়েছে, তারপর সেটা ওখান থেকে ক্ষয়ে গেছে, এখান থেকে ক্ষয় হয়ে নিচে এসে সঞ্চয় হয়েছে, এখানে উঁচু হয়ে গেছে, এটা নিচু হয়ে গেছে। এই যে একটা প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া এটা, ঠিক আছে। আবার ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূয়ালোড়ন হলো আকস্মিক প্রক্রিয়া। আমাদের যেই ব্রহ্মপুত্র নদটা আছে, এই ব্রহ্মপুত্র নদের তলদেশে কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, মানে ব্রহ্মপুত্র নদ না, মানে ওই এরিয়াতে এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের তলদেশ কিন্তু উঁচু হয়ে উঠছে, ফলে এই নদের গতিপথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এই নদ ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হইতো, আর এখন এটা যমুনা নদীর উপর দিয়ে, মানে যমুনা নদী হয়ে প্রবাহিত হয়। আগের ধারা দিয়ে আর পানি খুব একটা যায় না। এই যে একটা পরিবর্তন, এটা আকস্মিক পরিবর্তন, ঠিক আছে, এটা আকস্মিক পরিবর্তন। ভূগোলে প্লেট সঞ্চারণ, মহাদেশীয় সঞ্চারণ এবং আগ্নেয়গিরির বন্টনের মতো বিষয়গুলো এর অধীনে আলোচনা। এই ব্যাপারগুলো তোমাদের আমি ক্লাসে বুঝাবো, কারণ এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আছে, যে প্লেট কিভাবে সঞ্চারিত হয়। যে আমরা যে বসবাস করতেছি এই যে ভূপৃষ্ঠে, এই ভূপৃষ্ঠ কিন্তু অনেকগুলো প্লেটে বিভক্ত আছে। আলো বলছে ভূ আলোড়ন কি? ভূ আলোড়ন হচ্ছে আমাদের পৃথিবীর যে ভেতরের অংশের বিভিন্ন শক্তি সঞ্চয় হয়, শক্তি বিচ্ছুরিত হয়, ফলে আমাদের যে ভূপৃষ্ঠ এটা অনেক সময় জোরে নড়ে ওঠে। জোরে যখন নড়ে ওঠে তখন কোনো একটা জায়গার পাহাড় নিচে ধসে পড়ে, কোনো জায়গায় হয়তো বা বড় একটা লেক পরিণত হয়, এটাকে বলা হয় ভূ আলোড়ন। মানে পুরো ভূপৃষ্ঠটা আলোড়িত হয়ে যায়, মানে ভূমিকম্পের চাইতেও বড় কিছু। এটা কোটি কোটি বছর আগে হয়েছে বা এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় মাঝে মাঝে হয়। সো এই পরিবর্তনগুলো হচ্ছে এই ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়া, এগুলো নিয়ে আরো কিছু কথাবার্তা আছে। এবং পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক চক্র রয়েছে যা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। যেমন এই যে দেখো একটা পানির একটা চক্র এখানে কিন্তু দেখানো হয়েছে। প্রাকৃতিক ভূগোলে এই চক্রগুলোর ধরন, পর্যায় এবং গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পানি চক্র, কার্বন চক্র এবং অক্সিজেন চক্রের মতো বিভিন্ন জীব জৈব রাসায়নিক চক্র এর প্রধান উদাহরণ। বলছে যে যদি সূর্য সবসময় পানি শুধু বাষ্প করত তাহলে তো আমাদের পানি শেষ হয়ে যেত এখানে, তাই না? তো সেই জায়গা থেকে পানি বাষ্প করার পরে এইটা আবার উপরে জমাটবদ্ধ হয়, তারপরে বৃষ্টি নেমে এসে আবার আগের জায়গায় ফিরে আসে। এই পানি চক্রের কারণে কিন্তু আমাদের নদীতে পানি আসে, বৃষ্টির ফলে খেতে পানি আসে, সো অনেক কাজ আমরা করতে পারি। অক্সিজেন চক্র চলে। ক্লাস কি রেগুলার হয় এই সময়? হ্যাঁ, রেগুলার এই সময় হয়, তবে ফ্রি হয় না রেগুলার, এই সপ্তাহটাই ফ্রি হবে। আর রেগুলার হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে। প্লেট নিয়ে আগে ক্লাস করানো হয়েছিল, অসাধারণ। হ্যাঁ, এই যে হুমায়রা হাসি, তোমার মনে আছে আমি হচ্ছে তোমাদের এর আগে যে দুরন্তের 2টা ফ্রি ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমি প্লেট নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আমার মনে হয় সেখানে তোমরা এটা বুঝেছো। সো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা আবার ওই প্লেট নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। এখানকার অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু অধ্যায় আছে। আজকে জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশন এই অধ্যায়টা, ঠিক আছে? তুহিন বলছে আপনি তো ভালো বুঝান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যেটা বলতেছিলাম যে এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আলোচনার বিষয়। উপাদানগুলো কি কি? উপাদানগুলো তার মানে আমরা দেখলাম যে ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল তো অনেক কিছু নিয়ে আলোচনা করে। আমরা দেখলাম জলবায়ু নিয়ে আলোচনা করে, তারপরে হচ্ছে কিভাবে পাহাড় ভেঙে সমতল হয় সেটা নিয়ে আলোচনা করে, সমুদ্র নিয়ে আলোচনা করে। তাহলে উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে এই যে যেসব বিষয় নিয়ে আলোচনা করতেছে এর ভেতরের ছোট্ট ছোট্ট উপাদানগুলি হচ্ছে এর উপাদান। যেমন ভূ অভ্যন্তর, আমাদের যে নিচের দিকে যা কিছু আছে, পৃথিবীর গঠন, বিভিন্ন স্তর, এটা হচ্ছে এর একটা উপাদান। খনিজ এবং শিলা, এই যে আমরা ভূপৃষ্ঠ নিয়ে আলোচনা করতেছি, ভূপৃষ্ঠ গঠিত হয়েছে কি দিয়া? খনিজ এবং শিলা দিয়ে গঠিত হয়েছে, এটাও তাহলে তার একটা উপাদান, ঠিক আছে? এদের বৈশিষ্ট্য, গঠন ইত্যাদি। ভূ আলোড়ন, এর শ্রেণী বিভাগ, এর ফলে সৃষ্ট পর্বত, মালভূমি, সমভূমির গঠন, এগুলো আলোচনা করে।
মানে এতক্ষণ যেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, এই বিষয়বস্তুর ভিতরে যা কিছু ছোট ছোট আছে এগুলো সবগুলোই এর এক একটা উপাদান। আর উপাদানগুলোর মধ্যে কি আছে? খনিজ এবং শিলা পাইলাম, ভূমিকম্প পাইলাম, আগ্নেয়গিরি পাইলাম, বিচূর্ণী ভবন পাইলাম, নগ্নি ভবন পাইলাম, নদী পাইলাম, নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, ক্ষয়, সঞ্চয়, এগুলা। ঠিক আছে, এই দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, মানে বিচূর্ণী ভবন, নগ্নি ভবন। বিচূর্ণী ভবন, নগ্নি ভবন কি জিনিস একটু আগে বলছিলাম, যে একটা পাহাড়ে মনে করো সূর্যের আলো পড়তে পড়তে এই মাটিটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে। এটা যখন নিচের দিকে নেমে আসবে তখন এই জায়গাটা কি, মনে করো এখানে এই জিনিসটা ছিল, এটা নেমে গেল, তার মানে কি এটা খালি হয়ে গেল না, এটাকে বলা হয় নগ্ন হয়ে যাওয়া, মানে নগ্নি ভবন হয়ে যাওয়া আর কি। একজন বলছে মালভূমি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখাই, তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আছে, ঠিক আছে, তারপরে তোমাদের দেখাই। মনে করো এইটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। সমুদ্র থেকে একটু উঁচু বিশাল বড় জায়গা, এটা হচ্ছে সমভূমি। সমভূমি, এই সমভূমির চাইতে উঁচু এবং বিশাল এরিয়া, কিন্তু পাশে বিশাল বড় পর্বত আছে, পর্বতের চাইতে নিচু, এটা হচ্ছে মালভূমি। সমভূমির চাইতে উঁচু আর পর্বতের চাইতে নিচু বিশাল বড় সমতল অঞ্চলটাকে বলা হয় মালভূমি। আর সমভূমি কোনটা? সমুদ্রের চাইতে হালকা উঁচু বিশাল সমতল অঞ্চল, এটা হচ্ছে সমভূমি। তুহিন বলছে ভাইয়া, আমার ভাইয়া আপনার ভিডিও দেখে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভিডিও করি। বলছে ভূ আলোড়ন আর ভূমিকম্পের মধ্যে পার্থক্য কি? ভূ আলোড়ন হচ্ছে অনেক বড় পরিসর, ভূমিকম্প একটু ছোট পরিসর। ভূমিকম্প যদি কখনো বিশাল বড় হয়ে যায় ওটাকে ভূ আলোড়ন বলা হবে। বলছে বিজ্ঞান ক্লাস কি নিবেন না জাহিদ ইসলাম? বিজ্ঞান ক্লাস তো শুরু হয়ে গেছে আমাদের অ্যাপের মধ্যে, বাট ফ্রি দিচ্ছে না। ফ্রি আমরা দিচ্ছি আর্টসের কয়েকটা ক্লাস, কারণ আর্টস যেহেতু নতুন চালু করছি তোমাদের একটু ফ্রিতে কিছু দেওয়ার ট্রাই করলাম। তার মানে উপাদানগুলো তো আমরা দেখলাম, তাই না? অনেক অনেক উপাদান, অনেক অনেক উপাদান, যেগুলো এখন বই দেখলে আপনি বুঝতে পারবা। আরো উপাদানের মধ্যে কি জলবায়ু বিদ্যা আছে, জলবায়ু বিদ্যার ভিতরে জলবায়ুর ভিতরে কি কি থাকে? বাতাস থাকে, বৃষ্টিপাত থাকে, মেঘ থাকে, তাই না? এগুলো জলবায়ু। সুতরাং এগুলো সবকিছুই হচ্ছে এর উপাদান। বায়ুর গঠন, ধর্ম, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, তাদের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করে। জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য, এদের উপাদান, নিয়ামক, এগুলো নিয়ে আলোচনা করে। জলবায়ুর অঞ্চল, পৃথিবীর কোন অঞ্চলে কেমন জলবায়ু দেখা যায়, ঠিক আছে, ওইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয় প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে। সমুদ্র বিদ্যাও তো প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে পড়ে, মানে সমুদ্রের আন্ডারে যা যা পড়বে সবই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান। জীবমণ্ডলের আন্ডারে যা যা পড়বে সবই প্রাকৃতিক ভূগোলের উপাদান। বিষয় কিন্তু প্রায় একই ধরনের। এখন বলছে যে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করা আসলে গুরুত্বপূর্ণ কেন? অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পৃথিবী সম্পর্কে জানা লাগবে। আমরা যেখানে বসবাস করতেছি সেই পৃথিবীটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এখানে কোন প্রক্রিয়ায় কি চলে, এগুলো যদি আমরা ভালো করে না জানতে পারি তাহলে কি আমরা এইটা সম্পর্কে এখান থেকে ভালো সুবিধা আদায় করতে পারবো? পারবো না। আমরা যদি নাই জানি যে একটা নদীর পানি কোত্থেকে আসে, তাহলে আমরা সেই নদীটাকে রক্ষা করতে পারবো না। আমরা যদি নাই জানি যে একটা পর্বত যেখানে আছে পর্বতের গুরুত্বটা কি, তাহলে সেই পর্বত আমরা তো রক্ষা করব না, তাই না? সো গুরুত্ব অনেক বেশি। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদের পৃথিবীকে জানতে সাহায্য করে। এর মাধ্যমে পৃথিবীর জন্ম এবং এর ভৌত পরিবেশ, যেমন পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানা যায়। এটি একমাত্র বিষয় যা পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলোকে বুঝতে সাহায্য করে। আর এগুলো যত আমরা বেশি বুঝতে পারবো, এগুলো নিয়ে যত বেশি গবেষণা করা হবে, ধরো মাটি নিয়ে যদি আমি ভালো গবেষণা করি তাহলে বুঝতে পারবো কোন মাটি উর্বর, সেই মাটিতে কোন মাটিতে কৃষিকাজ করা যাবে। নদী নিয়ে আমি গবেষণা করলে বুঝতে পারবো যে কোন নদীর স্রোত কেমন, সেই স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা। সমুদ্র নিয়ে গবেষণা করলে বুঝতে পারবো যে সমুদ্রের তলদেশে কোনো খনিজ সম্পদ আছে কিনা। মরুভূমি, পাহাড় পর্বত গবেষণা করলে বুঝতে পারবো যে কোন জায়গায় নিচে খনিজ সম্পদ আছে, কোন জায়গায় ভালো ফসল হবে, সেগুলো জানা তো আমাদের দরকার, তাই না? অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। পৃথিবীর উৎপত্তি এবং গঠন, পৃথিবীর জন্ম সংক্রান্ত বিভিন্ন মতবাদ এবং এর অভ্যন্তরীণ গঠন এবং স্তরবিন্যাস সম্পর্কে জানা যায়। শিলা এবং খনিজ, যেমন খনিজ, শিলা কি জিনিস? শিলা মানে হচ্ছে যে
মাটিটাই মনে করো শিলা, মাটির বিভিন্ন রূপ, এগুলো শিলা বলে, যেগুলো শক্ত নিচে থাকে এটাই শিলা। সো এটাই মাটি নিয়ে গবেষণা করতে হবে আমাদের, তাহলে বুঝতে পারবো কোথায় কি ফলানো সম্ভব। পরিবর্তনকারী শক্তি, ভূত্বকের পরিবর্তনকারী বিভিন্ন শক্তি যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিচূর্ণী ভবনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়। আর এগুলো জানলে আমরা পৃথিবী সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। সুমাইয়া বলছে আমি শিক্ষককে আগে প্রায়োরিটি দিলাম, আগে অ্যাডমিট হইলাম। না 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 না, তুমি বেশি টাকাতে ভর্তি হও না, এখন সবাই তুমি যাতে ভর্তি হয়েছো এবং তাই হচ্ছে। নদীর কাজ সম্পর্কে একটু আগে যেটা বললাম এটা সম্পর্কে জানতে পারবো আমরা, এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি যেমন হিমবাহ। হিমবাহ কি জিনিস জানো? পর্বতের গা মানে গা ছুঁয়ে জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা একটা বাতাস যখন নিচের দিকে নেমে আসে, সেটা হচ্ছে হিমবাহ। এইটা পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন জায়গায় জমাটবদ্ধ হয়ে সেখান থেকে পানি পড়তে থাকে, এবং ওই পানি থেকে কিন্তু নদীর সৃষ্টি হয়। ওই পানি থেকে কি হয়? নদীর সৃষ্টি হয়। তোমাদের আমি একটা জিনিস ছোট্ট করে দেখাই। এই যে মনে করো যে নদীর উৎপত্তি কেমনে হয়, এটা মনে করো যে হিমালয় অঞ্চল, ঠিক আছে, এটা হিমালয়, বিশাল বড় বড় পাহাড়ি অঞ্চল। প্রথমত হচ্ছে মেঘ উড়তে উড়তে এই পাহাড়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, মেঘ সেখানে জমাটবদ্ধ হয়ে পাহাড়ের গা গিয়ে মানে গা ছুঁয়ে এইভাবে পানি নিচে নিচে নেমে আসে, নেমে আসতে আসতে বিভিন্ন পানি নেমে আসতে আসতে এটা নামতে নামতে একটা এরকম নদী আকারে চলে আসে। এই যে যে পাহাড়ের গা ছুঁয়ে জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাস নেমে আসে, এটাই হচ্ছে মূলত হিমবাহ। এবং অনেক জায়গায় দেখা যায় পাহাড়ের মাঝখানে এরকম বড় একটা লেকের মতো থাকে, যে বিভিন্ন পাহাড়ের গা ছুঁয়ে পানিগুলো লেকে এসে জমা হয়, এইখান থেকে একটা এরকম নদী বেরিয়ে আসে। এই যে আমাদের ধরো পদ্মা নদী, এটা কোথায় উৎপন্ন হয়েছে জানো তো? এটা হচ্ছে হিমালয়ের, কমেন্টে জানাও জানলে, গঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে উৎপত্তি হয়েছে পদ্মা নদী। এখান থেকে পদ্মা নদী, যে পদ্মা নদীর ইন্ডিয়াতে নাম হচ্ছে গঙ্গা। আবার ব্রহ্মপুত্র নদ কোথেকে আসছে? তিব্বতের মানস সরোবর। সরোবর কি জিনিস? সরোবর মানে হচ্ছে একটা হ্রদের মতো, যে উঁচু পাহাড়ি অঞ্চলে হ্রদের মতো পাহাড় থেকে পানি নেমে আসে, আসে সেখানে জমা হয়, আর ওইখান থেকেই হচ্ছে ব্রহ্মপুত্রের জন্ম হয়েছে। সো এই ব্যাপারগুলো আমরা ভূগোল বলে কিন্তু জানতে পারবো ইজিলি। ইয়েস, সামিহা উত্তর জানে। যে আমিন বলছে ভূ আলোড়ন বলতে কি? ভূ আলোড়ন বললাম যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কখনো শক্তি নিঃসরণ হয়, এসব কারণে ভূপৃষ্ঠ অভ্যন্তরে অনেক সময় নড়ে যায়। কেন নড়ে যায়, কিভাবে নড়ে যায়, সেগুলো নিয়ে আমাদের অধ্যায় কিন্তু আছে। সো ওই অধ্যায়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। আজকে জাস্ট এইটুকুই জানো, ভূ আলোড়ন হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে বিশাল শক্তি দিয়ে নড়ে ওঠা, আর এই বিশালভাবে নড়ে উঠলে কোনো জায়গার নিচে নেমে যায়। নিচু পাহাড়ের কোন জায়গা থেকে পানি আসে? নিচু পাহাড়ের কোন জায়গা বলতে, পাহাড় তো নিচু হয় না, পাহাড় মানেই তো উঁচু হয়। সো ওই পাহাড়েই তো হচ্ছে মেঘ জমাটবদ্ধ হয়, এবং পাহাড়ের যেই গঠন, শিলাগুলো অনেক ভারী হয়, ওই ভারী শিলা মাটিতে চাপ প্রয়োগ করে ভূগর্ভস্থ পানি অনেক সময় উপর দিয়ে বেরিয়ে আসে। সো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত কথাবার্তা বলবো যখন পাহাড় পর্বত নিয়ে ক্লাস থাকবে। আজকের ক্লাসটা একটু বেসিক বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসটা কিন্তু জাস্ট তোমাদের পরিচিতিমূলক ক্লাস, যে প্রাকৃতিক ভূগোল আসলে কি নিয়ে আলোচনা করে, আর অন্যান্য অধ্যায়গুলোতে ওই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আছে। তারপরও আমি হচ্ছে আজকে অনেক কিছুই তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। সেই যে বায়ুমণ্ডলের গঠন, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, আবহাওয়া, জলবায়ু, সবকিছু বিষয়কে আমরা জানতে পারি যদি আমরা প্রাকৃতিক ভূগোল স্টাডি করি। ঠিক আছে, তো অনেক বড় ক্লাস হয়ে গেল। আমার মনে হয় এই ব্যাপারগুলা তোমরা বুঝতেই পারবা। তার মানে আমি তোমাদের আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি যে আজকের ক্লাসটা হচ্ছে ঝর্ণার পানি কি এই মেঘের পানি? দেখো, ঝর্ণার পানি মেঘের পানি এক। দ্বিতীয়ত, কোন কোন পর্বতে পাহাড়ের যেই মাটি বা পাহাড়ের যে পাথরগুলো সেগুলো অনেক ভারী হয়, এই ভারী জিনিসটা ভূপৃষ্ঠে অনেক চাপ প্রয়োগ করে এবং এটা অনেক গভীর পর্যন্ত। আর আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে কিন্তু ভূগর্ভে কিন্তু পানি থাকে।
এই উপরের চাপে ওই পানিটা হচ্ছে পাহাড়ের বিভিন্ন ছিদ্র বেয়ে উপর দিকে উঠে যায়, সেখান থেকেও পানিটা প্রবাহিত হয়। আবার মেঘের পানি, মেঘগুলো বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকেও পানি চুয়ে 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 ঝর্ণা আকারে বেরিয়ে আসে। তো ঝর্ণার পানিগুলো মেঘের পানি এবং এই যে চাপের ফলে উপর দিয়ে উঠে আসা পানি। বুঝতে পারছো? তো এটাই যে কেন এত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, আমাদের পুরো পৃথিবীর সম্পর্কে একটা সম্যক ধারণা হয়। ঠিক আছে? সো আজকে যেহেতু বাংলাদেশে খেলা আছে, আমিও একটু খেলা দেখবো। সো ক্লাস আর বেশিক্ষণ টানবো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু করো, আমি উত্তর দিয়ে ক্লাসটা শেষ করে দেব। প্রথম ক্লাস ছিল, সো প্রথম অধ্যায়টা ইন্ট্রোডাক্টরি অধ্যায়। সো তুহিন বলছে ভাই আপনার বিষয়ে কিছু বলুন, আপনার সম্পর্কে জানতে চাই। আমার বিষয়ে আসলে বলার তেমন কিছুই নাই। আমার নাম হচ্ছে এটা কামরুল হাসান শাহিদিন, এটা হচ্ছে আমার নাম। আমার পড়াশোনা ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষতে পড়ানোর পাশাপাশি আমি হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই, তোমরা আমাকে ইউটিউবারও বলতে পারো। আমার একটা ফেসবুক পেজও আছে। আমি হচ্ছে আমার জাস্ট এইটা লিখে সার্চ দিবা, তাহলে হচ্ছে আমার সম্পর্কে এমনিতে জানতে পারবা। সো বিস্তারিত আমার জানানোর দরকার নাই। এই আমার নামটা লিখে ইউটিউবে সার্চ করো, তাহলে আমার একটা চ্যানেল পাবা। আমি হচ্ছে এই শিক্ষতে পড়ানোর পাশাপাশি আমি হচ্ছে নিজের থেকেই হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস, ভূরাজনীতি এগুলো নিয়ে হচ্ছে ভিডিও বানাই। এবং আমার হচ্ছে একটা চরম আগ্রহের জায়গা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাপ এগুলা। সো এখান থেকে তোমাদের সাথে যেহেতু আমি ভূগোল পড়াবো, সো সেই জায়গা থেকে আমার যেই নিয়মিত স্টাডি, সেই স্টাডির ব্যাপারটা অনেক বেশি মিলে যাচ্ছে। তো যাই হোক, একজনও বলছে যে ধারণাই তার পাল্টে গেছে ভূগোল সম্পর্কে, ধারণা আরো পাল্টাবে। আজকের অধ্যায়টা তো আসলে কিছুই ছিল না। আজকের অধ্যায়টা কি ছিল? জাস্ট পরিচিতি ছিল, যে যেহেতু এই বইটা সম্পূর্ণই প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে লেখা, তার মানে এখানে সমুদ্র নিয়ে বিস্তারিত অধ্যায় আছে, বায়ুমণ্ডল নিয়ে বিস্তারিত অধ্যায় আছে, জলবায়ু নিয়ে বিস্তারিত অধ্যায় আছে। জাস্ট প্রথম অধ্যায়ে বলছে যে ভূগোল আসলে কি, প্রাকৃতিক ভূগোল কি নিয়ে কাজ করে, ওইটাই ছিল আজকের ক্লাস। সো ওই ক্লাসে জাস্ট এগুলোই তোমাদের দেখাইলাম যে আমরা আসলে কি করি। এরপরে যখন মেন ক্লাসগুলো শুরু হবে তখন দেখবা ধারণা আরো পাল্টায় যাবে, কারণ তখন দেখবা যে হ্যাঁ, আমাদের জিকে নিয়ে ধারণা, অবশ্যই জিকে নিয়ে প্রচুর ধারণা দিব, এবং তোমাদের স্টাডির কোন পর্যায়ে গিয়ে কি ধরনের বই পড়া দরকার, কোন পর্যায়ে গিয়ে হচ্ছে তোমার পত্রিকা বেশি পড়া দরকার, এগুলো সবই আমরা তোমাদের বাই দ্য টাইম সব বলে দেব। সো টেনশনের কিচ্ছু নাই। প্রথম ক্লাসটা করলা, এই ক্লাসের পরে কিন্তু একটা এক্সাম আছে। সো এক্সামটা কালকে দিয়ে দিও, এবং এক্সাম দেওয়ার পূর্বে আমি বলবো বইয়ের অধ্যায়টা প্রথমত এটাকে পড়ে ফেলবা। পড়ার পরে তোমাদের একটা এইচডব্লিউ কুইজ এক্সাম আছে, সেই এক্সামটা দিবা, এবং এক্সামে কে কত মার্ক পাইলা সেটা কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে একটু জানাই দিও, ঠিক আছে? আর পরের ক্লাস থেকে আমরা একদম মূল ক্লাসে ঢুকে যাচ্ছি, মানে মেন পরের ক্লাসটা হচ্ছে একটা এমসিকিউ ক্লাস হবে, সিকিউ সলভিং ক্লাস হবে, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আর এর পরের অধ্যায় থেকে আমরা হচ্ছে ভূগোলের যে মেন সমুদ্র, সেখানে আমরা ডুব দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।